স্ট্রিক্টলি অ্যাটেন্ডেন্সটা ফলো করবা, ঠিক আছে? আজকে অনেকদিন পরে তো, এই জন্য আমি আজকে কিছু বলবো না, কিন্তু আগামী দিন থেকে আমি যখনই বলবো অ্যাটেন্ডেন্স নিতে, নিয়ে ক্লোজ করে দিবা, আর খুলবো না যত রিকোয়েস্ট করবো। এভাবে তো আর হয় না, তাই না? আচ্ছা, তোমরা কি অ্যাডভান্টেজ দেখতে পাচ্ছ? অ্যাডভান্টেজ অফ পারিনিস জি স্যার। প্রেজেন্টেশন। ওকে, এটা তো আমরা পড়েছি না অ্যাডভান্টেজ গুলা? আমরা মনে হয় শেষ ক্লাসে বলেছিলাম, তাই না? নাকি আবার বলে দেয়া জি লাগবে? স্যার। হুম? পারিনিতে স্যার যে সুবিধাগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ, পারিনিসের সুবিধাগুলো আমরা যেগুলা প্রুফও করেছি, তাই না? সেগুলা দিয়ে দরকার না। অনলাইন ডায়াগ্রাম সম্পর্কে বলেছিলাম না? হুম? বোঝা যায়, হ্যাঁ, ব্যালেন্স ইফেক্ট সিস্টেমকে একটা লাইনের মাধ্যমে প্রকাশ করাকেই তোমার ট্রান্সমিশন সিস্টেমটাকে ব্যালেন্স ডিফেন্স ধরা হয়, তাই না? এটা ট্রান্সমিট করা হয় বলে, যেহেতু সেখানে কোনো পাওয়ার কোথাও ফিট করা হয় না, তাই না? ব্যালেন্স ডিফেন্স। কিন্তু ডিস্ট্রিবিউশন সিস্টেম কিন্তু ব্যালেন্স না, যথেষ্ট আনব্যালেন্স কিন্তু ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা যেহেতু ডিস্ট্রিবিউশনের সাথে রিলেটেড। এখানে অনেকে চুরি করে ট্যাপিং করে, হ্যাঁ, রেডিয়াল কানেক্টেড, তারপরে থ্রি ফেজে এক এক ফেজে এক এক রকম ইউজার ইন্টারফেস থাকে, তাই না? যার কারণে আসলে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিন্তু যথেষ্ট আনব্যালেন্সড হয়ে থাকে, এবং ভোল্টেজ রেঞ্জের সুইংও যথেষ্ট প্লাস মানে 6% পর্যন্ত থাকে। যাই হোক, তো এটা হচ্ছে একটা ট্রান্সমিশন সিস্টেমের কে আমরা কিভাবে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে দিই সেটা, নট ডিস্ট্রিবিউশন। ওকে, আচ্ছা, এটা এখন মোছার দরকার নেই যেহেতু আমরা পড়েছি। এটা হচ্ছে যে একটা লাইন কেন, হ্যাঁ, আমরা তো জানি তিনটা ফেজ, যেহেতু ব্যালেন্স সিস্টেম, তো তিনটা দিয়ে কমপ্লেক্স করার কি দরকার, আমরা একটা দিয়ে বুঝতে পারি যেখানে সার্কিট ব্রেকার গুলা কোথায় আছে, হ্যাঁ, জেনারেটর গুলা কোথায় আছে, ইত্যাদি জিনিসগুলো জানা যায়। সার্কিট ব্রেকার আলাদা করে, যদি কোনো একটা জেনারেটর বা লোড কাজ না করে, এটাকে জাস্ট আমরা ব্রেকারটাকে অপারেট করে আইসোলেট করে দিব। এই এটা হচ্ছে জেনারেশন পোরশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন। ওপেন করে যাই হোক, দিব না স্যার সার্কিট। হ্যাঁ হ্যাঁ, ওপেন করে দিবে, এটাই কাজ। তারপর হচ্ছে এবার আসলে রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম। আমরা কিন্তু ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করি না, রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম, এই কথা আমরা বলেছি। কারণ রিঅ্যাক্টেন্স ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা এই জন্যই করি, আমরা অঙ্ক করলে দেখবা করার কথা কিন্তু ইম্পিডেন্স ডায়াগ্রাম, পার্থক্যটা কি, রেজিস্ট্যান্সটা নাই। তো রেজিস্ট্যান্সটা কেন বাদ দেওয়া হয়? দেখা যায় ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা খুবই কম হয় রিঅ্যাক্টেন্সের তুলনায়, হ্যাঁ, নেগলিজিবল বলা যায়, যার কোনো এটাকে আর ইয়া হয় না। তো ইম্পিডেন্স ডায়াগ্রাম থেকে তুমি যদি আর বাদ দিয়ে দাও, হ্যাঁ, এই যে দেখো জেড, তাহলে আর প্লাস জি এক্স, তাই না? তা এটা যদি আর যদি নাই থাকে, আর যদি জিরো হয়, তাহলে ডায়াগ্রামটা কি ডায়াগ্রামে কনভার্ট হবে? হ্যাঁ, স্যার রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম না? রিঅ্যাক্ট। জি স্যার। হ্যাঁ, দেখবে যে আমরা পারিনিসের অঙ্কগুলো রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম দিয়ে করবো, এটা একটু খেয়াল রাখবো। আচ্ছা, প্রিপারেশন অফ ইম্পিডেন্স ডায়াগ্রাম কিভাবে করা হয় এটা লেখার দরকার নেই আমাদের, আমরা এটা জানি। তারপরে এখানে কিছু অঙ্ক দেয়া আছে, আচ্ছা, এই অঙ্কগুলো তোমরা পরে করবা, এগুলো ছোটখাটো অঙ্ক, এটা আমরা পরে করবে সবগুলা, তাহলে আমাদের থিওরি কিন্তু শেষ মোটামুটি। হুম, আর এই যে এখন যে অঙ্কগুলা, এগুলা থেকে পরীক্ষায় আসে, কিন্তু এগুলা তোমাদেরকে দিয়ে করাবো, আমি করে দিব না। বাট কিভাবে করবো সেটা হচ্ছে, আমার একটা মেথড আছে। এই পারিনিসের অঙ্ক কিন্তু যথেষ্ট জটিল হয়, হ্যাঁ, সহজ না, শুধু জটিল না, ভালোই জটিল। এই জন্য আমার কিছু সলভড আছে, সলভড পারিনিসের অঙ্ক, এই টেকনিকে করবা, স্যার এগুলা তাহলে। অনেক ক্রিটিক্যাল জটিল। হ্যাঁ বলো, এই মানে ছেলে বলো স্যার না। স্যার এগুলা সূত্রগুলা কোনটা ইউজ করতে হবে এগুলা একটু স্যার জটিল আর কি। হ্যাঁ, এখন তোমাদের কাজ হচ্ছে, আজকে যারা এখন অ্যাটেন্ড করেন, এই জন্য আমি বারবার অপেক্ষা করতেছিলাম, কারণ আজকে ভাইটাল কিছু জিনিস করাবো, এবং যে নিয়মটা আমি আজকে শিখাই দিব তোমাদের,
এই নিয়ম দিয়ে পৃথিবীর যত ধরনের বই আছে সবগুলাই তুমি সলভ করতে পারবা। আর আমরা যে বইয়ের মতো করে করতে গেলে কোথাও না কোথাও একটু কনফিউশন বেঁধে যায়। হ্যাঁ, এই জন্য আমি মূলত এইভাবেই করাই আর কি পারিমিট অঙ্কগুলা। ওকে, আচ্ছা, সবাই খাতা কলম নাও, সবাই। অঙ্ক বুঝাবো একটা, কিন্তু এটাই তোমার সারা জীবনের জন্য কাজে লাগবে আর কি। এখানে বেশ কয়েকটা অঙ্ক আছে, বেশ কয়েকটা অঙ্ক আছে, এগুলা পারলে সব পারবা। নিশ্চয় সবাই খাতা কলম নিছ? কতজন? 15 জন, ঠিক আছে। এটা হচ্ছে পোড়া কপাইল্লা যেগুলা এখন নাই। জি স্যার। হ্যাঁ, বোঝার সুযোগ পাবে না। নিজে নিজে বুঝতে হবে ভিডিও দেখে। এই ক্যাপ্টেন অ্যাটেন্ডেন্স দিয়ে দিও, হ্যাঁ। জি স্যার, ওকে স্যার। আচ্ছা, এই ছবিটা আঁকো তো। এখানে একটা জেনারেটর আছে। হুম, এই যে জেনারেটরটা দেখছো, এটা আঁকো। জেনারেটর দিয়ে একে একটা ট্রান্সফরমার, এরপর একটা ট্রান্সমিশন লাইন, বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আবার ট্রান্সফরমার, আবার আরেকটু কিছুটা লাইন, এরপরে দুটা প্যারালাল লাইন, আচ্ছা প্যারালাল লাইন হয়ে দুটা মোটর। এটা বইয়ের মধ্যে আছে অন্যভাবে, এটা আমরা এখানে অন্যভাবে বলবো। ঠিক আছে কিনা ছবিটা? আঁকা শেষ হলে আমাকে বলো। না, প্রথমটা জেনারেটর, একটু ওয়্যার দিয়ে একটা ট্রান্সফরমার, এরপরে ট্রান্সমিশন লাইনটা। হ্যাঁ, ওটা তো বোঝাই যায়, জেনারেটর করতে একটা ট্রান্সফরমার থাকবে স্টেপ আপের জন্য, তাই না? এরপর অবশ্যই স্টেপ আপ করে আমরা ট্রান্সমিশন লাইন দিব, এরপর আবার স্টেপ ডাউন করার জন্য ট্রান্সফরমার লাগবে ডিস্ট্রিবিউশনের জন্য, তাই না? তারপর লোডে দিব। এটা মাথায় রাখলেই হয় অনলাইন ডায়াগ্রামে, ঠিক আছে? এখান থেকে তুমি লিখে দিতে পারবা যে এতটুকু হচ্ছে আমাদের জেনারেশন সাইড, এতটুকু ট্রান্সমিশন সাইড, এতটুকু ডিস্ট্রিবিউশন সাইড, তাই না? জি স্যার। জি স্যার। এটা মনে রাখ। আচ্ছা, যাই হোক, এটা আঁকা হয়েছে কিনা বলো। আচ্ছা, জি স্যার। জি স্যার। এবার এই জেনারেটরের নিচে লেখো 100 এমবিএ, লেখা লেখা আছে, দেখো ভালো করে খেয়াল, যা যা আছে তা লিখো। 100 এমবিএ লিখো, 33 কেভি লিখো, 15% লিখো, ফ্রেশ লিখো, ওই ডট ডট কিছু দেওয়া লাগবে না, খালি লেখাটা লিখো। যে একজন আমার সাথে কথা বলো, হ্যাঁ, যে শেষ করবা বা যে ফার্স্ট, সে শুধু আমার সাথে কথা বলো, তাহলে আমি আগাবো। স্যার ওখানে 32। হ্যাঁ, 3 আচ্ছা, ট্রান্সফরমার আছে 32, হ্যাঁ হ্যাঁ, রাইট, তুমি ভুল, ঠিকই বলছো। 32 অবলিক 110 কেভি। এটা কি ডেল্টা ওয়াই স্যার না? হ্যাঁ, ডেল্টা ওয়াই, প্রাইমারি ডেল্টা, সেকেন্ডারি ওয়াই। আপাতত ডেল্টা ওয়াই না লিখলেও চলবে। আবার এটা ডেল্টা ওয়াই না, পরে ট্রান্সফরমার দেখো ওয়াই ডেল্টা হবে। হ্যাঁ, ওয়াই ওয়াই হয়ে একটানা চলতে থাকবে, বুঝতে পেরেছো? জি স্যার। ওয়াই করে টেনে নিলে একটা √3 টাইমস স্টেপ আপ অটোমেটিক পাই, তাই না?
জি স্যার। কোনো ট্রান্সফর্মার। আচ্ছা, তাহলে আমরা জেনারেটরের রেটিং লিখলাম 100 MVA 33 কেভি 15%। আচ্ছা, অনেক সময় 15% না লিখে 0.15 লেখা থাকে, একই তো কথা তাই না? মানে 15কে 100 দিয়ে ভাগ দিলে যা হয় সেটা দেয়া থাকে অনেক সময়। তো কেউ কনফিউজ হবে না, হ্যাঁ যেটাই দেয়া ওটা থাকে। তাহলে ওইটা স্যার পার ইউনিটের জন্য সহজ হয়ে যায়, পার্সেন্টেজ না থাকে 0.15 থাকলে। হ্যাঁ, না এত কঠিনও বাকি, তুমি মনে মনে 100 দিয়ে ভাগ দিয়ে দিবা যা থাকবে। আচ্ছা, তাহলে এটা জেনারেটর রেটিং গেল, ট্রান্সফরমার হচ্ছে 110 MVA 32/110। কোনটা? আচ্ছা, আমি তুমি মিলাও মিলাও, হ্যাঁ তুমি মিলাও, সবাই আমার সাথে মিলাও। প্রথমটা শেষ, আমরা জেনারেটরের লেখাটা লিখে ফেললাম। যারা লিখছো নাই তারাও লিখো, আর যারা লিখে ফেলছে তারা মিলাও। 2 নাম্বার, আচ্ছা এগুলা আমি একটু আইডেন্টিফাই করে ফেলি। প্রথমটাকে 1 নাম্বার দাও, জেনারেটরকে 1 নাম্বার। কতগুলা জিনিস আছে এখানে সেটাকে নাম্বারিং করে ফেলি আমরা। এটাকে 1 দিলাম, পরেরটাকে 2 দিলাম, এই যে এখানে দেয়া আছে দেখো 2। এরপরে এই যে লাইনটাকে 3 দিলাম। এটা কেন দিব? যাতে মিসিং না হয়। তারপরে আরেকটা ট্রান্সফার পেলাম, এটাকে 4 নাম্বার দিলাম। এরপরে উপরের মোটরটাকে 5 দিলাম, নিচেরটাকে 6 নাম্বার দিলাম। আচ্ছা, এগুলো দেওয়ার কারণ কি? এগুলো দিয়ে বুঝলাম যে আমাদের 6টা পার ইউনিট ভ্যালু বের করতে হবে। ওকে, তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি রেটিং গুলো বলে দিচ্ছি, মিলাও। 100 MVA 100 MVA 33 kV 15%, or you can write 0.15. Now number 2, 110 MVA 110 MVA, যেহেতু ট্রান্সফরমার দুইটা ভোল্টেজ থাকবে, হ্যাঁ প্রাইমারি সেকেন্ডারি, হাই লো ভোল্টেজ বা লো হাই ভোল্টেজ, 32/110 কেভি, দুটাই কেভি। আর ইয়া সহ লিখতে পারো, উইন্ডিং এর ধরন সহ ডেল্টা ওয়াই কানেকশন। আচ্ছা, 8% রিঅ্যাক্টেন্স, পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স হচ্ছে 8। তো 8 কে 100 দিয়ে ভাগ দিলে হয় 0.08। ঠিক আছে, সো কেউ চাইলে সরাসরি 0.08 লিখে রাখতে পারো। এবার আসো 3 নাম্বার, যেটা ট্রান্সমিশন লাইন। এটা মিনিমাম দৈর্ঘ্য হবে 50 কিলোমিটার থেকে 150-200 যাই হোক, এখানে কোনো উল্লেখ করে না, একসাথে লামসাম ভ্যালু দিয়ে রেখেছে রেজিস্ট্যান্সের ভ্যালু। দেখে এত বড় লাইনের ভ্যালু কত? 50 ওহম। কত লিখছো? 50 ওহম লিখতো? হ্যাঁ, যে দিয়ে দেখো, হ্যাঁ যে দিয়ে বোঝাচ্ছে এখানে রেজিস্ট্যান্সের মান 0, শুধু কমপ্লেক্স ভ্যালু আছে, তার মানে পুরোটাই রিঅ্যাক্ট্যান্স। হ্যাঁ, যে 50 লিখতে পারো। এবার 4 নাম্বারটা আসো, ওই ইয়ার মতোই, প্রথম ট্রান্সফরমার মতো দ্বিতীয় ট্রান্সফরমার হচ্ছে 110 MVA, এটাও ঠিক আছে। ভোল্টেজ হচ্ছে তার উল্টাটা হবে আর কি, হ্যাঁ হাই হাই সাইড একদিকে, তারপর লো। দেখো 110/32, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়াইডেল হবে আর কি, 110/32, তারপরে 8% এইটাও। ওকে, এবার আসো 5 নাম্বারে, মোটর নাম্বার 1। কোনটা কোনটা? এটা কি 2 নাম্বারের কথা বলতেছো? এটা 3 না তো, এটা তো 4। জি স্যার, 4 নাম্বার আপনার ইন্ডিকেট মতো স্যার, 4 নাম্বারটা 7 হ্যাঁ, নাম্বারটা স্যার। আরে বোকা ছেলে, তুমি 8কে 100 দিয়ে ভাগ দাও, নিজে নিজে ভাগ দাও না। ও আচ্ছা আচ্ছা, আর এটা মিস্টেক হইছে কি ভাই, তুই এটা বুঝছ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওই না কনফিউশন লাগলে তোমরা একটু ইয়া করবা, হ্যাঁ অবশ্যই প্রশ্ন করবা। হ্যাঁ, এটা 0.08 হবে। থ্যাংক ইউ, তারপর খেয়াল করছো। আচ্ছা, 4 নাম্বারটা ঠিক আছে, লেখা হয়েছে তো? এই লেখা হয়েছে কিনা? জি স্যার। 5 নাম্বার লিখো। আমি কিন্তু অনেক সময় নিয়ে এটা বুঝাবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে একটা বুঝবা ভালো করে, কোনো কনফিউশন যেন না থাকে। আচ্ছা, 5 নাম্বারে দেখো, প্রতিটার ক্ষেত্রে মনে রাখবা দুইটা ভ্যালু অবশ্যই থাকবে। একটা হচ্ছে এস ভ্যালু, মানে অ্যাপারেন্ট পাওয়ার ভ্যালু মানে এমপিএ, আর একটা হচ্ছে ভোল্টেজ ভ্যালু, রিঅ্যাক্টেন্স তো থাকবে। তাহলে এই মোটর 1 মানে 5 নাম্বার যেটা,
তোমরা এটাকে M1 ও লিখতে পারো চাইলে। না এটা তো মোটর না, এটা তো জেনারেটর মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা একটা জেনারেটর। 30 MVA। দুই সাইড থেকে হ্যাঁ সাপ্লাই দিতেছে। হ্যাঁ সাইন ওয়েভ দেওয়া। যাই হোক, এটা আমাদের মাথা ব্যথা না, যা যা আমরা ওভাবে লিখবো। 30 MVA লিখছো? এটা 30 MVA 30 kV জি স্যার। 20% বা 0.220। MVA 30 kV 20%। এবার 6 নম্বরে চলে যাচ্ছি। এখানে 50 MVA 30 kV 20%। এসবগুলা ভ্যালু যদি লেখা হয়ে থাকে আমাকে বলো, যা যা বলেছি। স্যার আচ্ছা, উপরে যে একটা স্যার ইয়া করে রেঞ্জ দিয়ে 113.43 কেভি দেওয়া আছে, ওইটা কি স্যার? স্যার 3 এর উপরে স্যার, 3 নাম্বার পয়েন্টের উপরে। জি স্যার, এটা স্যার। স্যার এটা জি স্যার। আচ্ছা এটা আসতেছি তো, আমি এটা নিয়েই তো কথা বলবো। ওকে, ডোন্ট বি কনফিউজ। আচ্ছা এখন এখান থেকে আমরা কি বুঝলাম বলতো? পারমিটের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের যে সূত্রটা ছিল যে আমাদের এখানে ভোল্টেজ লাগবে, কিন্তু সমস্যা হয়ে গেল যে ভোল্টেজ এক এক জায়গায় কিন্তু এক এক রকম, খেয়াল করছো তাই না? জি স্যার। হ্যাঁ, এবং এই ভোল্টেজ ভিন্ন হওয়ার উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে গিয়া ট্রান্সফরমার। এজন্য পার ইউনিট ভ্যালুতে দেখা যাবে যে অনেকে নিজের মতো করে ফেলে, হ্যাঁ, সূত্র মতো জাস্ট বসায় দেয়, কিন্তু ভুল। তোমাকে প্রথমতই যে বেজ বলা হবে, বেজ অনুসারে সবগুলা ভোল্টেজ একটা গ্রাউন্ডে নিয়ে আসতে হবে, একই গ্রাউন্ডে, মানে সবাইকে একটা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। কথা বোঝা গেছে আমি কি বলেছি? আমি আবারও বলি, যেহেতু বিভিন্ন অংশে আমরা যদি এভাবে ভাগ করি, জেনারেশন অংশ, ট্রান্সমিশন অংশ, হ্যাঁ, তারপর ডিস্ট্রিবিউশন অংশ, এক এক জায়গায় ভোল্টেজ রেঞ্জ এক এক রকম। সেক্ষেত্রে এবং আমরা যখন পার ইউনিট করে থাকি সেক্ষেত্রে আমাদের বেজ ধরে নিতে হয়, বেজ এমপিএ এবং বেজ কেভি, এবং বেজ কেভি। তো সেক্ষেত্রে যেহেতু ভোল্টেজ ডিফারেন্ট, তাহলে আমাদেরকে ক্যালকুলেট করার আগে অবশ্যই সবাইকে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসতে হবে। তাহলে সেটা ওয়েটা কি, সেটাই মূলত আমি তোমাকে দেখাবো, যাতে কখনো অঙ্ক এরকম ভুল না হয়ে থাকে। এই যে তুমি যে প্রশ্নটা একটু আগে ছেলেটা করলো যে উপরে কি, এটা মূলত ওই যে কমন ভোল্টেজ রেঞ্জে নিয়ে আসা। তবে তার আগে বলবো যে আমাদের বেস কাকে ধরবো সেটা আমরা কিভাবে জানবো, ওকে, সেটাকে ক্লিয়ার হয়নি। ভেরি গুড। চলো, প্রথম কথা হচ্ছে স্পষ্ট করে বলে দেয়া থাকবে, হ্যাঁ, যে অমুক ভ্যালুকে বেস হিসেবে ধরো। আচ্ছা এই যে দেখো, ফর দ্য সিস্টেম শোন ইন ফিগার ড্র দ্য রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আমাদের আঁকতে বলছে, এবং এখানে কিছু বলে দেয়া নাই, হ্যাঁ, বা সংক্ষেপে বলা আছে। এভাবে বলে দেয়া থাকে, তুমি যদি বিগত বছর প্রশ্ন দেখো বা বইগুলা দেখো, এভাবে লেখা থাকে যে টেক জেনারেটর 1 ভোল্টেজ অ্যাজ এ বেস। এটার মানে কি বলতো? ধরো এটা 1, এটা 5, এটা হচ্ছে 6, এগুলোও কিন্তু জেনারেটর। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জেনারেটর কোনটা? এগুলো কি, হ্যাঁ, 3টা জেনারেটর আছে এখানে। এখন জেনারেটর 1টাকে বেস হিসেবে ধরতে বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে বেস এমবিএ কত হবে কে বলতে পারবা? স্যার 100 এমবিএ। ভেরি গুড। আর কেভিএ কত হবে? 33। ভেরি গুড। আচ্ছা এবার আমি বললাম যে এক না, প্রশ্ন উল্লেখ থাকবে কিন্তু যে এখানে 6 আকারের নাম্বারিং আকারে বলতেছি, যদিও নাম্বার অনুসারে এটা 3 নাম্বার জেনারেটর। 6 নাম্বার যেই জেনারেটর আছে এইটার রেটিংটাকে তুমি বেস হিসেবে ধরো, তাহলে সেক্ষেত্রে বেস কেভিএ কত হবে? 50। 50 স্যার। কেভিএ হবে 30। তাহলে এই জায়গাটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, ধরো উল্লেখ আমি করলাম না, কিংবা ট্রান্সফরমার রেটিংও বলে দিতে পারে যে ট্রান্সফরমার 1, প্রথম যে ট্রান্সফরমার, ফার্স্ট ট্রান্সফরমারের রেটিংটাকে ধরো, তখন আমরা ধরো 110 এমপিএ 32 কেভি, ঠিক আছে? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভোল্টেজ তো আমরা এই প্রশ্ন অনুসারে 1 নাম্বার জেনারেটরটা কি রেটিং হিসেবে ধরা আছে, দেখো এই যে 100 এবং 33। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভোল্টেজ অনুসারে কিন্তু সবগুলা ইউনিফাইড না, কারণ এখানে 33 হলেও জেনারেটর এখানে 33 হলেও
ট্রান্সফরমারের প্রথম নাই, এই যে প্রথম দিকে এটা তো 33 হওয়ার কথা ছিল, কিন্তু সেটা নাই। তাহলে এখানে কিন্তু একটা মিসম্যাচ হয়ে যায়। লাইন কিন্তু এটা 33 কেভি হওয়ার কথা ছিল না, খেয়াল করছো? জি স্যার। হ্যাঁ, কিন্তু 1000 ভোল্ট কম। তার মানে আসলে এই ইয়ে অনুসারে তোমার রেশিও অনুসারে ইউনিফাইড না, এখানে একটা লস দেখানো আছে। আবার হঠাৎ স্টেপ আপ হয়ে এখানে চেঞ্জ হয়ে গেছে। এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে বেস জানার পরে এটাকে ইউনিফাইড করে নেওয়া। আচ্ছা, হ্যাঁ, একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসা। এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে আনবো কিভাবে? হ্যাঁ, প্রথম কাজে হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে আসা। কমন গ্রাউন্ড যখন সবগুলো হয়ে যাবে, আমরা বিভিন্ন অংশের ভোল্টেজটা আসলে অ্যাকচুয়াল ভোল্টেজ কত সেটা জেনে যাব। হ্যাঁ, তখন আমরা আমাদের ওই যে সূত্র অনুসারেই কাজ করা শুরু করবো। শেষ, এটাই আমাদের কাজ। সো পার ইউনিটের প্রথম চ্যালেঞ্জই হচ্ছে তোমার অ্যাকচুয়াল ভোল্টেজ কত হবে ওই অংশের জন্য সেটাকে বের করা। কথা বুঝতে পেরেছো ছেলেরা? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে যে তাহলে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে যে তোমাকে ওই যে জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন অনুসারে জোন আকারে ভাগ করতে হবে। জোন, ঠিক আছে, এটাকে জোন বলা হয়। যেমন এখানে জোন কোনটা? এই জেনারেটর থেকে ট্রান্সফরমার আগ পর্যন্ত হচ্ছে কি জোন? লো ভোল্টেজ জোন না, বা জেনারেশন সাইড, তাই না? এই কথা বোঝা গেছে? জি স্যার। এই ছেলে কথা বল না। হ্যাঁ, একই ভাবে তাহলে এটা লো ভোল্টেজ সাইড, দেখো এই ভোল্টেজটা কিন্তু লো। এবার হাই ভোল্টেজ সাইড কিন্তু সবসময় ট্রান্সমিশনের সাইডটাই হাই ভোল্টেজ সাইড, তাই না? জি স্যার ভাইয়া। হ্যাঁ, এই যে আমরা এটাকে আইডেন্টিফাই করলাম। এখন এই যে প্রতিটা অংশের ভোল্টেজ আসলে কত সেটা আমরা, এটা কি 110 নাকি 110 ছাড়া অন্য কিছু, সেটা আমরা এখন বেজের রেসপেক্টে জাস্টিফাই করে বের করে নিব। তাহলে এই যে আমরা জোন 3টা ভাগ করে নিলাম। দেখো, প্রথম জোন হচ্ছে লো ভোল্টেজ সাইড বা জেনারেশন সাইড, মাঝখানে একটা হাই ভোল্টেজ সাইড বা ট্রান্সমিশন সাইড, এরপর আবারও লো ভোল্টেজ সাইড বা লোড সাইড, বা এটা জেনারেশন সাইডও বলতে পারো, ঠিক আছে, বা ডিস্ট্রিবিউশন সাইড। এইবার আসো আমাদের দেখার বিষয়, এই যে এখানে 30 কেভি, এটা কি আসলে 30 কেভি? হ্যাঁ, এই যে এখানে মনে হচ্ছে যে এটা 32 কেভি হবে নাকি 30 কেভি হবে, একটা কনফিউশন দেখতে পাচ্ছ? কারণ লাইন কিন্তু এইটাই, এই পয়েন্টেই তো কানেক্টেড, হয়তো এটা 1 কিলোমিটার দূরত্ব, তাই না? আমার কথা বোঝা যায়? জি স্যার। স্যার এখন কোনটা ধরবো এটাই কনফিউজ। হ্যাঁ, এইখানে তোমার ভোল্টেজ ফিক্সেশনটাই হচ্ছে আসল। অঙ্ক তো আন্দার ভাই কানাও করে ফেলতে পারবে সূত্রের মধ্যে ফেলাই, তাই না? আচ্ছা, এই যে ইউনিফাইড করে যত একটা সূত্র আছে, হ্যাঁ, সূত্রটা আমি কিছুটা মডিফাইড করে দেবো এখানে হচ্ছে। আচ্ছা, কেভি প্রথম আমাদের মেইন টার্গেট হচ্ছে বেস ভোল্টেজটাকে বের করে ফেলা। তো তুমি চাইলে প্রথমে হাই ভোল্টেজ সাইডের বেসটাও বের করতে পারো, বা লো ভোল্টেজ সাইডের বেসটাও বের করতে পারো। এরপর স্যার আপনি না বেস ধরে দিলেন, হ্যাঁ না, এই বেস না, এই যে জোনের বেসটা বের করে ফেলবো। আসলে অ্যাকচুয়াল ভোল্টেজ কত আমাদের যে বেসটা ধরতা ওই অনুসারে সেটা আমরা বের করবো, ঠিক আছে? সেটা হবে আমাদের আসল। 33 আর 32 এর ভিতরে আমি কোনটা ধরবো ওই হিসাবে স্যার? হ্যাঁ, আরে অপেক্ষা করো না, একটু অপেক্ষা করো, আমরা আসছি। তাহলে এই যে আমরা এই জোনের ভোল্টেজ কত আসলে, এখানে কি 33 হবে নাকি অন্য কোনো ভোল্টেজ হবে সেটাই আমরা চেক করতেছি। যদি দেখি যে ক্যালকুলেশন করে আসলে ওই অংশ 33 শো করে, তাহলে 33। তার মানে যে ভোল্টেজটা এখানে ছিল এটা 11টি ছিল। আর যদি অন্য ভোল্টেজ শো করে, তারা ধরে নিবা যে এতক্ষণ যেটা দেখছিলা এটা আসলে ওভাবে করলে তো ভুল হইতো, কারণ ভোল্টেজ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এবার আসো এটা আসলে বের করবে, তুমি লেখো তো, খাতায় লেখো, লেখো হাই ভোল্টেজ লেখো, আমি যেভাবে লিখি এটা এখানে লেখো। কোথায় লিখলে ভালো হবে, এত খিচিবিচি লেখো, হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ বেস মানে কি? এটা বেস মানে কি? লাইনের ভোল্টেজ হাই ভোল্টেজের পরে হাই ভোল্টেজ বেস মানে এই যে হাই ভোল্টেজ সাইডের বেসটাকে আমরা বের করতে যাচ্ছি, মনে থাকবে কি বলছি? স্যার। হাই ভোল্টেজ বেস বের করতে, হ্যাঁ লোটা চাইলেও বের করতে পারে, কোনো সমস্যা নেই, এটা পরে করে দেখো এক কথা। আচ্ছা, এখানে বের করে ফেলছি, তাহলে বের করে ফেলছি হাই ভোল্টেজ সাইড বেস। আমরা কিন্তু বেস বের করতেছি, ওকে?
এর জন্য প্রথমে হাই ভোল্টেজ সাইডে বেস বের করতে হলে আগে লো ভোল্টেজ সাইডের বেস যা আছে সেটা বসায় ফেলতে হবে। তাহলে লেখো লো ভোল্টেজ বেস। এখানে যেভাবে লেখা আছে এভাবে লিখলে হবে, বা আমি যেভাবে লিখছি সেভাবে লিখতে হবে। তার মানে লো ভোল্টেজ সাইডের বেস বের করতেছে হাই ভোল্টেজ সাইডের বেস, তাহলে কার রেসপেক্টে লো ভোল্টেজ সাইডের বেস এর, তাহলে এখানে অবশ্যই লো ভোল্টেজ সাইডে হবে। এবার একটা রেশিও হবে। রেশিওটা কি, যেহেতু এখানে হবে এইচটি রেটিং ডিভাইড বাই এলটি রেটিং। লেখো এই যে এই লেখাটা লেখো, এই যে এই লেখাটা, এই যে এইচটি রেটিং। এইচটি মানে কি, হাই টেনশন সাইডের রেটিং, এইচটি রেটিং। হ্যাঁ, এইচটি রেটিং, এলটি রেটিং। এলটি যদি অন্যভাবে লিখতে চাও তাও লিখতে পারো। এটা কিন্তু রেটিং, নট বেস, মনে থাকবে এই ছেলেরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বেস বের করতেছি হাই ভোল্টেজ সাইডের, তাহলে এটা অবশ্যই কার সহযোগিতা লেভেল, লো ভোল্টেজ সাইড লাগবে ডান দিকে। আর রেশিও হচ্ছে, আচ্ছা যেহেতু লো ভোল্টেজ উপরে কোনটা হবে তার উল্টাটা, এইচটি রেটিং ডিভাইড বাই নিচে এলটি রেটিং। ওকে স্যার এসটি মানে কি স্যার? ওকে কিনা? এইচটি মানে হাই টেনশন বা হাই ভোল্টেজ সাইড। ট্রান্সফরমারে কয়টা সাইড থাকে? প্রাইমারি, সেকেন্ডারি, কিংবা হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, বা হাই টেনশন, লো টেনশন, একই তো কথা, তাই না? জি স্যার। এই বুঝছো কথা? না না, যে প্রশ্ন করছে এই বুঝছে কিনা? এই ছেলে বুঝছো? এই কথা বলেন, দেখছো প্রশ্ন করে চুপ মেরে বসে আছে। আচ্ছা, ওমর, ও কথা বলে একটা প্রশ্ন করতাম, 220 ভোল্ট বাই 22 ভোল্ট। এই ছেলে একটু আগে যে প্রশ্ন করছে এইচটি কি, কথা বলো আমার সাথে। জি স্যার। আচ্ছা এইটাতে কি বুঝো 220 বাই 22? হ্যাঁ, কি বুঝতেছ? প্রাইমারি সাইডের ভোল্টেজ হচ্ছে 220 আর সেকেন্ডারিতে 22 স্যার। 22। এটা কি স্টেপ আপ নাকি ডাউন? আপ স্যার। মাথা ফাটাই ফেলবো। ডাউন, বেশি থেকে কমে গেল না? স্যার এসটি ডাউন স্যার। এই যে হাই, যে 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 পাশের ভোল্টেজটা বেশি এটাকে বলে হাই ভোল্টেজ সাইড বা হাই টেনশন সাইড, মনে থাকবে এইচটি। তবে শব্দটা কম ইউজ করা হয়, হাই ভোল্টেজ সাইডে বেশি ইউজ করা হয় না। আর এটা হচ্ছে এলটি, এই শব্দটা ইউজ করা হয় বেশি। এটা বেশিরভাগ যারা ইলেকট্রিশিয়ানে কাজ করে পিডিবি তারা আবার এগুলো ইউজ করে, এইচটি এলটি। রেটিংটা কি ভোল্টেজ রেটিং স্যার? হ্যাঁ, ভোল্টেজ রেটিং এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রাইমারি সেকেন্ডারি আর কি, এই বেটা, প্রাইমারি সেকেন্ডারি। তাহলে তাহলে এই যে এইচটিএলটি মানে কি? আচ্ছা, তোমার যদি সমস্যা হয় তাহলে লেখো এইচভি। এইচভি লেখো, তোমাদের এইচভি লেখো, হাই ভোল্টেজ, লো ভোল্টেজ। আমরা সূত্রটা তৈরি করলাম আর কি, এখন আমরা আমাদের মতো করে তৈরি করবো, আমাদেরকে কি কি বলবে। এতটুকু ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইবার তাহলে এই যে হাই ভোল্টেজ সাইডের বেস বলতে কোনটাকে বোঝাচ্ছে? এই ট্রান্সমিশন লাইনের এই অংশের, এই যে এই জোনের বেসটা কত হবে, ভোল্টেজ বেস, সেটা কিন্তু আমরা বের করতেছি, মাথায় রেখে কিন্তু। এবার আসো সূত্রতে বসো। হ্যাঁ, আমি এবার সূত্র এগুলো মুছে দেই। মুছে দে, তোমার কাছে তো লেখা আছে তাই না? লেখা আছে না? জি স্যার, লেখা। জি স্যার। তাহলে লো ভোল্টেজ সাইডের বেস কত? হ্যাঁ বলো না, লো ভোল্টেজ সাইডের বেস কত? আগে কথা বলো, এত কিছু সারা জীবন করতে পারবো না। স্যার হাই ভোল্টেজ বেস, তারপরে স্যার না, আপনারা ভুল বলতেছো। একটা হচ্ছে রেটিং আর একটা হচ্ছে বেস, লো ভোল্টেজ বেস। এই লো ভোল্টেজ বেস কত? বেস লো ভোল্টেজ সাইড বলতে কোন সাইডকে বোঝাচ্ছে? 33 স্যার। 32 কেবি, হ্যাঁ, 32 low voltage কেবি। side বলতে এই যে, না 33 হবে। এই লো ভোল্টেজ ট্রান্সফরমার না তো, বেস বলছি। এই যে সাইড এই যে এই পাশে, তাহলে বেস কত? এই লো ভোল্টেজ সাইড বা জেনারেশন সাইডে বেস কত? 33 কেভি। 33 এই যে 33, 33 স্যার। এই যে 33। আচ্ছা, এইবার আসে হাই ভোল্টেজ রেটিং ডিভাইড বাই লো ভোল্টেজ রেটিং। তাহলে একটা ট্রান্সফরমার বোঝাচ্ছে, তা হাই ভোল্টেজ রেটিং কত? এইটা স্যার 110 স্যার, 110 স্যার। ডিভাইড বাই লো ভোল্টেজ রেটিং কত? 32
বসে ক্যালকুলেট করো তো। তো এই যে কোথেকে আসছে 113 তার মানে আমরা যখন ট্রান্সমিশন লাইনের জন্য ক্যালকুলেশন করতে যাবো তখন কিন্তু ভোল্টেজ 110 না 113.43 মনে থাকবে। তাহলে আমরা যদি অঙ্কটা 110 দিয়ে করে ফেলতাম পুরোটাই ভুল হইতো, ঠিক আছে। তোমাদের প্রথমে বলেছি যে এই প্যারামিটার মেইন চ্যালেঞ্জে হচ্ছে আমাদের ভোল্টেজ বেসটাকে ফিক্স করে নেওয়া, যেহেতু বিভিন্ন অংশে লস আছে, ট্রান্সফরমার আছে, তো আমাদের গিভেন বেস করে আমরা এটাকে কি করে নিব, জাস্ট এটাকে কমন গ্রাউন্ডে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে এখন আমরা হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ কিন্তু আমাদের বেসটাকে জানা হয়ে গেছে, রাইট? জি স্যার। জি স্যার। তার বাসায় যেন পাখি ডাকতেছে, খুব ভালো লাগতেছে। গ্রামে নাকি? আচ্ছা স্যার বারান্দার মধ্যে স্যার। হ্যাঁ, আচ্ছা এবার লো ভোল্টেজ সূত্রটা এবার লিখে ফেলো তো। হাই ভোল্টেজ যেভাবে লিখছো লো ভোল্টেজটা ঠিক তার উল্টা লিখে আমাকে বলো কি লিখবা। High किधर high voltage into low voltage setting में high voltage setting। লিটার বেশি দিয়ে আমাকে আর একটু লেবু দিয়ে দিতে হবে, ওভেন গরম করে দিতে বলে একটু বেশি মিষ্টি হয়ে গেছে। আর একটু লেবু আর একটু লিটার বানিয়ে দিতে হবে। আচ্ছা হ্যাঁ, তাই উল্টাটা আর কি। এখানে হাই ভোল্টেজ এটা হচ্ছে লো ভোল্টেজ বেস ইকুয়ালস টু, তাহলে অবশ্যই এটা তার উল্টাটা হবে এদিকে বাম পাশে, যেহেতু লো ভোল্টেজ তাহলে হাই ভোল্টেজ বেস, আর এদিকে হবে হ্যাঁ এইচভি, যেহেতু তাহলে উপরে তার উল্টাটা এলভি দিবে এইচভি রেটিং। এখানে কিন্তু রেটিং নট বেস, বেস ভ্যালু একটা, রেটিং আরেকটা। রেটিং বলতে এখানে ট্রান্সফার রেটিং কে বোঝাচ্ছে, তাই না? তাহলে বসাইছ। এবার এখানে কিন্তু একটু টুইস্ট আছে, হাই ভোল্টেজ বেস কত হবে? স্যার 113.13। হ্যাঁ, এখানে তো লেখা আছে দেখে দেখে, কিন্তু আসলে মাথা খাটাইতে হবে যখন অঙ্ক করবা, তখন বইয়ের অঙ্কগুলো আছে। এখন বইয়ের অঙ্কগুলো তোমাকে দিয়ে করাবো, আমি আর করে দিব না, যদিও এগুলো করা আছে এক্সাম্পল গুলা, কিন্তু বইয়ের অঙ্কগুলো এইভাবে করবো, আমরা যেভাবে এখন করতেছি এইভাবে করবো, বইয়ের মতো করে না। ওকে, আচ্ছা তাহলে ভ্যালু কত? ওই যে এখন কিন্তু 110 না, যদি এটা হাই ভোল্টেজ সাইড বা ট্রান্সমিশন সাইড, তাহলে আমাদের আসলে যা ভোল্টেজ সেটা 113.43 ইন্টু লো টেনশন রেটিং। লো টেনশন রেটিং কত আমরা জানি, কত 32। কত কত বের হয়েছে? হ্যাঁ, এই জন্য আগে বা পরে করলে ভ্যালু একই আসে। যদি একটা ছেলে প্রশ্ন করলো না আগে কেন করলেন না। আচ্ছা এখন তোমার কিন্তু বিপদ শেষ, এবার তুমি অঙ্কটা করে ফেলতে পারো, আর কোনো সমস্যা নেই। আর এখন আমরা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা তৈরি করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখন সূত্র কোনটা, সূত্রটা কি মনে আছে তোমার? এই যে এক্স এক্স নিউ বা এক্স টু, মনে আছে নাকি সূত্রটা? একদম খাই ফেলাইছে এগুলো, দেখো। হ্যাঁ, আবার এসবিটা বলো নাই যে। আচ্ছা সূত্রটা তোমরা ওই বই থেকে খেয়াল করে দেখো। আচ্ছা আমি এখান থেকে বের করে দিই, তোমরা তো আবার পণ্ডিত গুলা সব খেয়ে বসে আছো। স্যার আপনি পড়াইলে বলতাম না স্যার। আমি বলছি না দুইটা সূত্র লাগবে, পুরো গিলি ফেলাইছো না। এই যে একটা সূত্র এখানে লেখো, এটা লেখো। এটা দুই ফরম্যাটে লিখবা, দেখি এখন লেখো জেড পারিনির লেখো এটা। এই কোনটা বলছি দেখছো? নিচেরটা স্যার।
পানি দাও। এই তুমি কথা বলো না কেন? এই ছেলে, আমি তো বসে থাকি, তোমার লিখতে বলবা যে স্যার লিখছি। জি স্যার লিখছি বুঝছে? স্যার। তো একজন জি, বলো না। আমরা যেহেতু রিয়েক্টেন্স ডায়াগ্রাম লিখবো, তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা কি হবে রিয়েক্টেন্স ডায়াগ্রামের ক্ষেত্রে? পাশে দিয়ে লেখো তো, তোমার খাতাতে লেখো। Exohamic SB স্কয়ার এক্স অ্যাকচুয়াল বা এক্স ওম যেভাবে তো, কিন্তু এক্স হয়ে যাবে না জেডের জায়গায়? জি স্যার আর নাই তাই না? জি স্যার হ্যাঁ। আচ্ছা, এটা লিখলাম। আরেকটা সেই যেটা লেখো, এটা লিখে আমাকে বলো। এটা এখানে যেটা লেখা আছে এক্সে লেখো, জেডের জায়গায়। জি স্যার লেখা হয়েছে এই লেখা শেষ? জি Very good. স্যার আচ্ছা, তাহলে এই আমাদের এই দুইটা সূত্র কেন দুই রকম? তাহলে বলে নেই। প্রথম যেটা আমরা লিখলাম সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, ঠিক আছে? প্রথমটা ট্রান্সমিশন লাইন, আর দ্বিতীয় যেটা এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন ছাড়া বাকি যে জিনিসগুলো থাকবে, লোড থাকুক কিংবা এসব হতে পারে বা অন্য কোনো লোড হতে পারে। আর ট্রান্সফরমার এগুলা হ্যাঁ, ট্রান্সফর্মার হতে পারে, জেনারেটর হতে পারে, ঠিক আছে? এর জন্য দুইটা, শুধু ট্রান্সমিশন লাইনের জন্য প্রথমটা ডেডিকেটেড, ওইটাই আমরা ইউজ করবো। এই মাত্র একবার চলো। এবার তাহলে আমাদের সূত্রজনিত ইয়ারগুলো, কনফিউশন গুলো চলে গেল, তাই না? তাহলে এক 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 নাম্বার লেখো, এক ওয়ান। ওয়ান দিয়ে কাকে বোঝাচ্ছি? জেনারেটর হ্যাঁ, অল্টারনেটর জেনারেটর। স্যার হ্যাঁ, অল্টারনেটর মানে প্রথমটার হিসাবটা আমরা করবো। নাম্বারিং করলে যেটা হবে ভুল হবে না, কোনো মিসিং হবে না রিঅ্যাক্ট্যান্স বের করতে। সো এক নাম্বার লিখলাম। তার সূত্র অনুসারে এক্স জি ওয়ান লিখতে পারো। হ্যাঁ, এক্স জি ওয়ান, অবশ্যই এক্সটা পার ইউনিট বোঝাচ্ছে। আমার কথা বুঝতে পেরেছো? জি মানে স্যার আমি বলতে চাচ্ছি আমরা এইভাবে লিখবো, এক্স জি ওয়ান। কোনটা দিয়ে? ওই যে এক নাম্বার প্রথমটার জন্য এক নাম্বার ভ্যালুটা বের করতেছি, এক্স জি ওয়ান। তারপর কি লিখবো বলো তো? হুম? হ্যাঁ। না, এটা ওল্ড ওয়ানটাই তো। হ্যাঁ, আমরা নিউটা বাইর সো করব এক্স জি ওল্ড লিখতে পারো, ও দিতে পারো, যে যেরকম লিখতে পারো। হ্যাঁ, তবে অনেকে ডাবল রিঅ্যাক্টেন্স দিয়েও রাখে, একই কথা। বা তোমার ইচ্ছা। এক্স ও ওল্ড দিয়ে রাখলাম, এটা দিলেও হবে। আবার এটা কিন্তু রিঅ্যাক্টেন্স, হ্যাঁ, সাবট্রানজিয়েন্ট রিঅ্যাক্টেন্স, এটা দিয়ে বুঝাই দেয়, মানে বুঝাই যাবে যেটা ওর দিকটাই বই এভাবে দেওয়া আছে, একই কথা। আচ্ছা, তারপরে সূত্র অনুসারে এরপরে কি? এস বি টু বাই এস বি ওয়ান। কোনটা এস বি টু না তোমরা? আচ্ছা, এটাকে আগে লিখতে চাও, ওকে। প্রশ্ন এস এস বি কি
ওল্ড, টু তো মানে নিউ না, যে যেভাবে লেখে, কেউ টু দিয়ে লেখো, হ্যাঁ আচ্ছা এই হয়ে গেল। এরপরে ইয়া তার উল্টা হবে, এটা ওয়ান নিয়ে যদি নিতে, হ্যাঁ হ্যাঁ তাহলে ওয়ানটা উপরে হবে, বিবি ওয়ান বিবি হ্যাঁ টু হোল্ড স্কয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। এবার আমরা ভ্যালুগুলা বিবি টু হোল্ড স্কয়ার, এটা পানি নিয়ে আসতে হবে। ওকে ঠিক আছে এই ছেলেটা। জি স্যার। আচ্ছা এখন এক্স জি এর মান কত? এক্স জি এর মানটা কত? এখানে দেওয়া আছে 2 ছবিটা লিখছো? হ্যাঁ 0.15 লিখো, 0.15 বসাও। কথা বুঝেছো? জি স্যার। ওই দুটাতে একই থাকবে। আচ্ছা একটা জিনিস তোমাদের সাথে ক্লিয়ার হয়নি, you can ask me which one is the new value and which one is the old value, or which one is the one value and which one is the two value, তাই না? এটাই তো আমাদের একটা কনফিউশন এখনো রয়ে গেছে, তাই না? আচ্ছা আমাদের জেনারেটরের গায়ে যে ভ্যালুটা, এটা হচ্ছে ওল্ড ভ্যালু, মনে থাকবে? এই যে এটা হচ্ছে ওল্ড, আর যেটা ধরতে বলা হয়েছে এটা হচ্ছে নিউ। ওই যে বলা হয়েছে না জেনারেটর 1 বা জেনারেটর 3 কে বেস হিসেবে ধরো, এগুলো হচ্ছে কি ভ্যালু? নিউ ভ্যালু। এই যে এটা মাথায় রাখলে হবে। এবার আসো তাহলে সূত্র অনুসারে এখন কি হবে, SV2 নিউ ভ্যালু, তো নিউ কোনটা? এই নিউ কোনটা? এটা ধরতে বলছেন। হ্যাঁ যেটা তো আমাদের তো ধরতে বলছে, ওই যে আমরা শুরুতে ধরে রাখছি কিন্তু, given that যে বেস ভ্যালু ইজ এত, মনে আছে? তাহলে আমাদের নিউ ভ্যালু কত? 100 না? জি স্যার 100 এমবি। হ্যাঁ তোমরা কি এটা লিখে রাখছিলে না এক পাশে? জি স্যার এটা হ্যাঁ 100 ডিভাইড বাই ওল্ড, ওল্ড ভ্যালু কত? যেটা গায়ে আছে, আমরা কোনটা নিয়ে কাজ করতেছি? এক নাম্বার মানে জেনারেটর 1 নিয়ে, এটা গায়ে কত আছে? স্যার 100 এমবি। হ্যাঁ 100/100 বসাই দাও, বসে থাকার কোনো সুযোগ নাই। লিখছো 100/100? জি স্যার। হ্যাঁ না না আমরা তো জেনারেটর 1 নিয়ে কাজ করতেছি, এই যে জেনারেটর 1। তুমি তো ইয়াতে চলে গেছে, ট্রান্সফরমারে চলে গেছে, এই যে 2 নাম্বার ডিভাইসটা চলে গেছে। স্যার আমি SB1 টা স্যার বুঝিনি স্যার। হ্যাঁ এই যে এখানে 100 আছে। আমি বলছি যেটা আমাদের গিভেন শুরুতেই বলে দিছিল যে অমুক ভ্যালুকে বেস হিসেবে ধরো, ওগুলো হচ্ছে আমাদের নিউ ভ্যালু, আর প্রতিটা ডিভাইসের উপর যে ভ্যালু বললো আমরা ও এক থাকলে ওল বুঝবো, আর সরি 2 থাকলে নিউ ধরবো, শেষ। আর কেউ যদি এত খুব কনফিউশন মনে হয় তাহলে আমি বলবো যে ও এল ডি ওল্ড এন নিউ লেখো, বা ও এন দাও, তাও হবে, ঠিক আছে? আচ্ছা আমি আবারও বলি যে 1 মানে ওল্ড, 2 মানে নিউ, ঠিক আছে? ও এটা ওই XG1 দেখে তোমার কাছে কনফিউজ লাগতেছে না? ঠিক আছে বাদ দাও তাহলে, এটা ওই G1 এর প্রথম জেনারেটরকে বোঝাচ্ছিলাম আর কি। তাহলে এটা আমি মুছে দেই, XG, হ্যাঁ এটা দেখো XG2, ঠিক আছে? XG2 XG1, এবার তো ঠিক আছে তাই না? ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ এবার 1 মানে ওর গায়ে যেটা আছে বসা দিলাম, পয়েন্ট কত? 0.15। এরপর কি অ্যাপারেন্ট পাওয়ার, এখন অ্যাপারেন্ট, হ্যাঁ এই 1700 SB2 SB1। এখন প্রশ্ন হচ্ছে
টু মানে নিউ আর ওয়ান মানে ওল্ড। এখন কোনটা নিউ কোনটা ওল্ড? আমি বলছি যে যেটা আমাদের শুরুতে বলে আছে যে একে বেস হিসেবে ধরো, যাকে ধরতে বলা হয়েছে এগুলো হচ্ছে সব নিউ ভ্যালু। অলওয়েজ সকল ইকুইপমেন্টের জন্য এগুলো হচ্ছে নিউ ভ্যালু, আর প্রতিটা নিউ ইকুইপমেন্টের গায়ে যে রেটিংটা এটা হচ্ছে তার জন্য ওল্ড ভ্যালু। ঠিক আছে, এই কথাটা বুঝলে বলো, আগাবো না আগাবো না? জি স্যার। আচ্ছা, তাহলে এসবি টু, টু মানে তো হচ্ছে নিউ। নিউ কোনটা? যেটা আমাদের দেয়া দেয়া হয়েছে সেই হিসেবে। কত কত দেয়া হয়েছে? এটা সবার জন্য সেম 100, তাহলে 100 হবে। যত জায়গায় এসবি টু বসা পাবা, প্রতিটা ট্রান্সফরমার বলো লাইন বলো, যত জায়গায় পাবা সব জায়গায় কিন্তু 100 বসাই দিবা চোখ বন্ধ করে, আর দেখারও দরকার নেই। ওই যে কারণ শুরুতেই এই যে 100 দেয়া আছে, এই যে 100 এবং 33 মনে থাকবে। জি স্যার। আচ্ছা, তাহলে এসবি ওয়ান, এসবি ওয়ান মানে কি? গায়ে কত আছে? স্যার 100। আচ্ছা, শেষ, এটা এটা শেষ। এবার হচ্ছে ভিভি ওয়ান, ওয়ান মানে কি? স্যার নিউ। ওল্ড স্যার। ওল্ড, ওল্ড কোনটা? যেটা দেয়া আছে। ভোল্টেজ যেটা আমরা বলেছি গায়ে না, কিন্তু জোনেরটা দেখবো, কারণ গায়েরটা ভুল হইতে পারে, তাই না? মনে আছে আমরা প্রথমে বলছি জোনের ভোল্টেজ বের করে রাখছি রেঞ্জ করে। হ্যাঁ, জি স্যার। তুমি কোন দিকে তাকাবা? তুমি কি এই জেনারেটরের এখানে তাকাবা ভোল্টেজের ক্ষেত্রে, নাকি এই রেঞ্জের দিকে তাকাবা? যে এই রেঞ্জে আমরা কি বের করেছি, কোনটার দিকে? যেটা বার হ্যাঁ, রেঞ্জে। দেখো এটা 33 ঠিক আছে, এখানেও 33 আসছে, এখানে সমস্যা নাই, কিন্তু এখানে এসে কিন্তু চেঞ্জ হয়েছে। সো আমরা ভোল্টেজের ক্ষেত্রে অবশ্যই কি করবো? রেঞ্জের দিকে থাকবে। তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়ান, ওয়ান মানে 33 না? এখানে কত? 33 না? দেখো তো। হ্যাঁ 33 হবে মনে হয় স্যার। হ্যাঁ 33। এখন এগুলো কাটাকাটি করার জন্য ক্যালকুলেটর কয়টা দরকার? 100 বাই 100, 33 বাই 33। হ্যাঁ মিনিমাম 10টা লাগবে স্যার। হ্যাঁ, পয়েন্ট দেখি যা আছে তা উপায় ভাগ করে দিবে, আবার 0.15 কেটে ফেলবা। ঠিক আছে, তাহলে আসলে এটা 5 হবে। এটা পারিনি তো। আচ্ছা, এবার 2 নাম্বারটা কে বের করতে পারবে? 2 নাম্বারটা, 2 নাম্বারে কি? স্যার ট্রান্সফরমার। হ্যাঁ, দেখি তা কাটাই কে। হ্যাঁ 2 নাম্বার ঠিক আছে। তুমি চাইলে এটা xt1 দিতে পারো। 1 বলতে প্রথম ট্রান্সফরমারকে বোঝাচ্ছে। সরাসরি সূত্র ছাড়াও লিখে লিখতে পারো, দেখি তো পারো কিনা। xt লিখছো? xt2 = xt1। হ্যাঁ, xt1 কত? xt1 এর মান কত? তো 0.008। হ্যাঁ 0। আচ্ছা, তারপর কার মান বসাবো? sb2 না? জি স্যার। sb2 বাই sb1। আমাদের এখানে কিন্তু এই শীটে কিন্তু ভিভিটাকে আগে বসানো হয়েছে, সমস্যা নাই, গুণন আকারে তো আগে পরে বসানো হবে। আচ্ছা, তাহলে sb1 চোখ বন্ধ করে কত হবে? ওই sb 100 স্যার। 100 MBA স্যার 110 স্যার 110 110। sb প্রথমে কি sb2 না? আরে এগুলো তো ভুলে যাচ্ছে, লেন সূত্র দেখো। স্যার SB2 তো স্যার কোশ্চেনে দেওয়া ছিল 100 আর SB1 হবে স্যার 110। 100, এই তো হয়ে গেছে। এই যে দেখো mbs মানে কি ব্যাপার পাও না? এই যে 110 না বুঝলে বইলো। হ্যাঁ, আমি একটা বলছি যে একটা অঙ্ক ভালো করে দেবো। এই যে 110 স্যার 100 বাই 110 না স্যার? এই যে 110। তাহলে 100 তো হচ্ছে নিউ ভ্যালু, আর ওল্ড ভ্যালু হচ্ছে 110। জি স্যার। বুঝতে পেরেছ? জি স্যার। স্যার ভোল্টেজটা কি স্যার প্রাইমারি নিব না সেকেন্ডারি? আচ্ছা, এবার এবার আসো ভোল্টেজের ক্ষেত্রে আসো। প্রথম উপরে কি? 1 স্যার BB1 ওল্ড, ওল্ড, স্যার 32 স্যার। স্যার ওল্ড।
ওল্ডে কত আছে বলো তো? স্যার এইখানের ওল্ডটা স্যার, স্যার এইখানের ওল্ডটা আগেরটার স্যার ইয়াটা হবে আর কি, VB2টা মনে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, না, লো ভোল্টেজ সাইডে কত আছে, গায়ে কত আছে? 32। না, এটা তো প্রথম ট্রান্সফার হতো, দ্বিতীয়টা না কিন্তু। হ্যাঁ আচ্ছা, 32। আর আমাদের গিভেন কোনটা দেয়া আছে? 33 স্যার। আমরা 33 বাই করছিলাম ওই স্যার। যে একটা 33 আছে, 33 কাটাকাটি করো তো, এখন হিসেব করো তো কত আসে। কি সেম আসছে না? 100/110 না, এখানে তো একটা পার্থক্য আছে, 32/। ও আচ্ছা আচ্ছা, তাহলে হয়ে গেছে। হ্যাঁ, এটা পেলাম। এরপরে কোনটা করবে? একটা লাইন আছে না, ট্রান্সমিশন লাইন। এখানে এবার এখানে আবার আমাদের কনফিউশন হয়, এই জন্য এটা কিন্তু বের করে রাখছি এই লাইনের জন্য। কত ভোল্টেজ? 113.43। হ্যাঁ, তাহলে লেখো লাইনের সূত্র কোনটা? স্যার প্রথমটা স্যার। ওই যে প্রথম, হ্যাঁ লিখে ফেলো, লেখো এক্স লাইন, লেখো, লিখো। তাহলে এক্স লাইনের ইম্পিডেন্স, অ্যাকচুয়াল ইম্পিডেন্স কত? 50 না? জি স্যার 50। হ্যাঁ 50 ইন্টু সূত্রটাকে লেখো এখানে, ছোট সূত্র তো মিলাইতে পারবে না, এই জন্য তারিখটা লিখে সূত্র লিখো। এক্স লাইন ইকুয়াল টু এক্স লাইন পার ইউনিট বা এক্স লাইন অ্যাকচুয়াল, তারপর এস ডিভাইড বাই ভিবি স্কয়ার, তাই না? জি স্যার। এক্স অ্যাকচুয়াল তো 50 না? জি স্যার 50 স্যার, জি স্যার। ওহম। আর এস তো দেয়া আছে 100। আর ভিবিটা আমাদের চ্যালেঞ্জ হচ্ছে ভোল্টেজটা। ভোল্টেজ কত? স্যার 113.43। হ্যাঁ, দিয়ে ক্যালকুলেশন করো। এখানে কিন্তু আমরা বসাই দিতাম 110। শোনো না, এখানে কিন্তু আমরা 110 বসাই দিতাম, তাই না? যদি আমরা জোন ভোল্টেজটা না বের করতাম, আমরা কিন্তু ভুলে এখানে 110 বসাই দিতাম সবাই। স্যার আমার একটা ঠিক আছে? কনফিউশন আছিল স্যার, ওই ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজটা কি কোনটা ধরবো স্যার? মানে আপনার ওল্ড হইলেও স্যার প্রাইমারিটা ধরবো না সেকেন্ডারিটা? ওল্ড, আচ্ছা, কোনটা, প্রথম ট্রান্সফরমার নাকি দ্বিতীয় ট্রান্সফরমার? স্যার প্রথম ট্রান্সফরমার। ওকে, আমরা যখন ট্রান্সফরমার ধরবো আমাদের একটু জোনের দিকে খেয়াল করবো। ট্রান্সফরমার শুধু এখানে হাইজোন একটাই, হাইজোন কোনটা? একটা, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের জোনটা, ঠিক আছে? আর বাকি সব ক্ষেত্রেই দেখবা দুইটা ট্রান্সফরমার কিন্তু লোজনের সাথে কানেক্টেড আছে, বুঝতে পেরেছো? এই যে দেখো, প্রথম ট্রান্সফরমার এটাও লোজনের সাথে কানেক্টেড, দ্বিতীয়টা কিন্তু লোজনের সাথে কানেক্টেড, এটা হাইতে লো করেছে। সো আমরা সবসময় অলওয়েজ আমরা লোজনের ভ্যালু ধরবো, ঠিক আছে? মনে থাকবে লো সাইডের ভ্যালু। আমি কি বোঝাইতে পেরেছি? জি স্যার। শুধু হাই ভোল্টেজ শুধু লাইনের জন্য ইউজ করা, বাকি সব যেমন এখানে এই যে লো সাইড হচ্ছে 32, হাই সাইড হচ্ছে 110। আমরা তো 110, প্রশ্ন হচ্ছে 110 কি ইউজ করবো? নো, আমরা অলওয়েজ এখানেও লো সাইড কত ভোল্টেজ আছে 32, এটা ইউজ করবো। একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রেও 110 বা 32, আমরা এখানেও লো সাইডের ভোল্টেজটা ইউজ করবো, এটা লো জোনের সাথে আছে। ওকে, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। ম্যাক্সিমাম থাকুক আমরা লো জোনের ভোল্টেজ থেকে ইউজ করবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার বাকিগুলা বের করে, এবার আমি আর বলবো না। লাইনটা বের করছে, এবার ট্রান্সফার দুইটা বের করো, দ্বিতীয়টা বের করো। হ্যাঁ, 4 নাম্বার সিরিয়ালের 4 নাম্বার যেটা ট্রান্সফার, দ্বিতীয়টা ড্রয়িং করা আছে, দ্রুত করো, ওরা আমাকে ভ্যালুগুলো বলো, আমি এটা চেক করে দিচ্ছি। দেখি কে আগে আমাকে বলতে পারে।
স্যার এই কাটটা হইছে করছো এই জি স্যার। একজন কথা বলো 2 নম্বর সেম জায়গায় বসতেছে স্যার, সেম ভ্যালুই তো। কত আসছে 0.06 হ্যাঁ হ্যাঁ সেম আসছে রাইট ইউ আর রাইট পাঁচ স্যার সেম তো আসে না স্যার আমার, স্যার একটু 32/32 একটু ভিন্ন আসে স্যার। না দেখো ওই যে সেমে তো আসছে 0.08 তাই না 100/110 আর এখানে লো টেনশন সাইডের ভোল্টেজ কত 32 হ্যাঁ আর নিউ স্যার, ভ্যালু তো এটা আছে হ্যাঁ স্যার 2 আর 4 এর মধ্যে স্যার পার্থক্য হয়েছে যে স্যার ওইখানে ভোল্টেজ ছিল 32/33, হ্যাঁ এখানে তো স্যার 32/32 সেমই স্যার। না না এই যে 32/32 না তো 32/32 কেন হবে নিউ ভ্যালু তো ওই যে গিভেন ভ্যালু তো 33 অবশ্যই এটা তো 33 হবে একটা না স্যার ও উপরে স্যার তাহলে স্যার সেম হবে স্যার। লাইনেরটা দেখছি স্যার, উপরের জোনেরটা হ্যাঁ দেখুন। তুমি আবার আচ্ছা এই ছেলেটা বলেছিল মনে ভুল করতেছি নিউ ভ্যালু হচ্ছে কিন্তু আমরা গিভেন ভ্যালু এটা শুরুতে বলছে যে অমুক ভ্যালুকে তুমি বেস হিসেবে ধরো তো এখানে বেস 33 তো আছে আর এটা লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ 32 তাই না এখানে যাই থাকুক এখানে যদি 31 থাকতো 31 বসাতাম 30 থাকলে 30 বসাতাম কথা বুঝতে পারছো জি স্যার বুঝছি স্যার, এটা গিভেন দেওয়া থাকবে স্যার বুঝছি। হ্যাঁ গিভেন থাকে তো তাহলে সেম আসবে স্যার, সেম আসবে। এই বাকি ভ্যালু বলো গোতে তো হয়ে যাচ্ছে আমাদের এগুলো স্যার এগুলো আমি হ্যাঁ আরে পরটা করবা না করে ফেলছি। তুমি যদি বলো আমি একদম চলে যাবো কিন্তু আমার টার্গেট হচ্ছে আজকে একদম অনেক সময় নিয়ে করানো আর বাকিগুলা আমি স্যার স্যার আমি করছি স্যার, MB1 হচ্ছে স্যার, মোটর 1টা হচ্ছে 0.55 আর মোটর 2টা 0.33, মোটর নয় তো, জেনারেটরই তো সবগুলো। যেটা হবে আর কি স্যার। হ্যাঁ জেনারেটর আচ্ছা একটা আচ্ছা ঠিক আছে আমিও বুঝে এরকম বলছি ওই এরকম বলতেছে এগুলা জেনারেটর মোটর না হ্যাঁ স্যার একটা 0.55 হ্যাঁ বলো না স্যার, একটা স্যার ঠিক আছে 0.55, সেকেন্ডটা 0.33। হ্যাঁ ঠিক আছে মানে এখানে হচ্ছে 0.5509 3300 কত স্যার আমি স্যার দশমিকের উপর 2 গুণ নিচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভেরি গুড হয়েছে তোমারটা বুঝতে পেরেছো বাকিগুলা এগুলো কিন্তু মোটরই ওই যে দেখো ওরা আঁকতে ভুল আঁকছে আর কি এখানে দেখাচ্ছে জেনারেটর সাইন আর এখানে আবার এক্স মোটর দিয়ে লিখে রাখছে বাই দ্য ওয়ে এগুলো কিন্তু মোটরে লোডে হওয়ার কথা লোড সাইডে সমস্যা নাই পরীক্ষার ফলে যেভাবে দেওয়া থাকে ওভাবে করবে এই বুঝা গেছে স্যার ছেলেরা বাই করতে স্যার, বাট ক্যালকুলেটর হাতে পাশে না, সেজন্য ভ্যালুটা পারতেছে না। এখন আমি পরের ইয়াতে চলে যাব স্যার হয়ে গেছে স্যার। আচ্ছা বললে আমরা পরে আচ্ছা আমরা এতক্ষণ বসে থাকতে পারবো না তোমরা অনেক সময় নিচ্ছ আচ্ছা তাহলে মোটো ওয়ানের ক্ষেত্রে কি হবে ওই যে নিউটা 100 ওল্ড ওল্ড হচ্ছে গায়ে হচ্ছে 33 তাই না সরি 30 100/30 আর ভোল্টেজ ওল্ড ওল্ড মানে গায়ে কত আছে 30 কেবি যে 30 ডিভাইড বাই হ্যাঁ নিচে 33 নিচে তো 33 হবে ওকে যাচ্ছে আবার একইভাবে এটা তো ওভাবে বসায় দাও ঠিক আছে এখানে শুধু পার্থক্যটা হচ্ছে ইয়াতে বলতে 100 ডিভাইড বাই এখানে আছে 50 আর এখানে হচ্ছে গায়ে কত আছে 3 আর গিভেন হচ্ছে 33 নিউ ভ্যালু এই তো
আর এখানে তো আছে 0.2, এগুলো ক্যালকুলেশন করলে যাবে না, ঠিক আছে না? এবার দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে রিয়েক্টেন্স ডায়াগ্রামটা আমাদের ড্র করতে হবে। তোমার কাছে ছবিটা তো আঁকা আছে না? এই ছেলেটা জি স্যার, আঁকা আছে। আঁকা আছে, হ্যাঁ, তাহলে আঁকা থাকলে কোনো সমস্যা নেই। আমি একটু মুছে দেই। স্যার এখানে স্যার এই দুইটা স্যার মোটর হবে না, এটা স্যার জেনারেটর কেন হবে স্যার? সবগুলো জেনারেটর হয় লোড গুলো খেয়ে নিবে। স্যার লোড কে হবে? তোমার কথা খুব পছন্দ হচ্ছে, হ্যাঁ এগুলা লোডই হবে। আঁকছে আর কি সাইন দিয়ে ইয়া করে জেনারেটর সাইনের মতো করে দিয়ে আঁকছে। তাহলে আমরা ধরে নিই এটা হচ্ছে এসি জেনারেটর আর কি, সরি এসি মোটর আর কি। কথা বুঝতে পেরেছো? ইন্ডাকশন মোটর। দেখে গেছো নাকি? না না, বলতেছে এগুলো স্যার ইন্ডাকশন মোটর না, স্যার সিনক্রোনাস মোটর হবে, এটা বলতেছি। না না, তুমি বলতেছে যেভাবে মোটর কে হবে, পাওয়ার গুলো কে খাবে, হ্যাঁ তাই না? এতে ইউজ করা লাগবে। সাপ্লাই দিয়ে তাকে সাপ্লাই গুলো নিবে কে স্যার? লাইন তো পুড়ে যাবে। ইউ আর রাইট। হ্যাঁ এগুলো মানে ঘরের মধ্যে সবাই ইনকাম করে, খাওয়ার কেউ নাই, তো ওই ফ্যামিলির টাকার অভাব হবে? হ্যাঁ, ওভারফ্লো হয়ে যাবে না? আচ্ছা, এবার কাজের কথা আসো। আমাদের মেন টার্গেট হচ্ছে পার ইউনিট ভ্যালু বের করার পর রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র করা। আমরা কিন্তু ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করতাম, যেহেতু আমাদের এখানে কোনো ইম্পিডেন্স। হ্যাঁ স্যার 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 এইখানের মধ্যে স্যার যদি আমি বেস চেঞ্জ করতাম তাহলে কি তো স্যার এটা একটু পরে দেখে দিন স্যার। মানে স্যার বেস যদি আমি 1 কে না ধরে যদি আমি ধরেন স্যার 6 কে ধরতাম তাহলে আমার ক্ষেত্রে কি করতে, কিভাবে অঙ্কটা কি কি চেঞ্জ হতো একটু স্যার আরেকবার দেখে দিন স্যার শেষে। বেস তো শুধু হচ্ছে নিউ ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে। ধরো আমি তোমাদের বলে দিলাম যে মোটর 1 নাম্বার মোটরের বেস ধরতে, তখন এমবিএ রেটিং কত হতো? স্যার কত নাম্বার তুললে স্যার? এই যে এটা 5 সিরিয়ালের 5 স্যার 30 এমপিএ 30। আর ভোল্টেজ 30 কেবি। 30 কেভি। এবার আসো আমি একটু উদাহরণ দিই। তাহলে এই যে এখানে দেখো এক্স ট্রান্সফরমার 1, এখানে 100 ছিল না উপরে নিউ ভ্যালু, তখন কি হইতো? স্যার 30 100 এর জায়গায় 30 হতো। ভেরি গুড। আর নিচে যেটা 110 আছে এটা তো গায়ে আছে, এখানে তো হাত দেওয়ার কথা না। এবার আবার আসো, লটেন্সিয়াল সেটআপ হচ্ছে 32 ডিভাইড বাই গিভেন কত? 30 না? যদি হ্যাঁ হ্যাঁ তাই হতো। এই বুঝছো চেষ্টা, বুঝতে পারছো? জি স্যার বুঝছি। সবগুলো স্যার হ্যাঁ না না, আমি যেটা বলতেছি ওই ছেলে বললো যে এই যে বেস আমাদেরকে দিয়ে দেওয়া হয় না, ওই বেসটা যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কি কি চেঞ্জ হবে এটা বললাম। হ্যাঁ বলা হবে উন্মুক্ত আবার এমনও স্যার বেস চেঞ্জ হলে আমাকে যেটার বেস ধরছে সেটার এমবিএটাকে আমি এসবি2 ধরবো আর ভোল্টেজটাকে ডিবি2 ধরবো। হ্যাঁ এই তো সিম্পল। জি স্যার যেটা আমি বলবো সেটাকে আবার অনেক সময় এই একটাও দেয়া থাকবে না এখানে। আমি সরাসরি মানে ডিক্টেটর বললাম 1000 এমবিএ কে ধরো, তারপরে 100 কেভিএ কে ধরো, একটার সাথে মিলে না এখানে, দেখবা যা বলছি সেটাই। এখন প্রশ্ন হতে পারে যে স্যার এতে কি পুরা ভ্যালু চেঞ্জ হচ্ছে না? ভ্যালু কিন্তু এখানে চেঞ্জ হবে, তুমি যখন আবার অ্যাকচুয়ালি কনভার্ট করবা তাহলে কিন্তু ওই বেস যাই ধরুক না কেন আগেরটা আসবে, কারণ তোমাকে তো এই বেস দিয়ে গুণ করতে হবে, বুঝতে পেরেছো? কিন্তু এইখানে যে ভ্যালু, যেমন এখানে 0.550 নাই, তখন 550 না অন্যটা আসবে। এর অর্থ এই না যে তোমার অঙ্ক ভুল, অঙ্ক কিন্তু রাইট, বিকজ বেজের কারণেই না তোমার শুধু এই সাংখ্যিক সংখ্যাটা চেঞ্জ হয়েছে। এই জন্য পরীক্ষায় যারা স্বাধীনভাবে তুমি বেস ধরবা যেখানে ইন্ডিকেট থাকবে না এবং ভ্যালু যদি চেঞ্জ হয় এতে ইয়া হওয়ার কিছু নেই, হ্যাঁ ভাবে যাওয়ার কিছু নেই। তুমি যদি রুলস এর মধ্যে থাকো কোনো ব্যাপারে নেই। আচ্ছা যেটা বলছিলাম, হয়েছে, সব বোঝা হয়েছে? জি স্যার। জি স্যার। তুমি যদি বুঝে যাও তাহলে তার কথা নেই। এখন আমাদের একটা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম তৈরি করতে হবে। আচ্ছা তুমি আমাকে বলো তো এই যে এখানে কানেকশনটা কেমন হবে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র করলে? তো প্রথমে কি একটা জেনারেটর না? হ্যাঁ
জি স্যার। জেনারেটর কিরা রিয়েক্টর ডায়াগ্রামের নিয়ম হচ্ছে, দেখো আমি একটা জায়গায় লিখে দিই। খালি জায়গা নাই তো, এটাই সমস্যা। এই যে প্রথম হচ্ছে জেনারেটর, ওকে। প্রথমে আমি জেনারেটর ডাকলাম, জীবন দেখ কঠিন অবস্থা। হ্যাঁ, বাক্যটা আরো সহজ। আচ্ছা আচ্ছা, দেখো না, বুঝলে তোমরা যদি বুঝে যাও, আর আমার ভস্কানো আঁকা কি হয়েছে, তোমরা শুধু সাপোর্ট দিবা। আচ্ছা, এটা বুঝছো কোনটা? জেনারেটর। হ্যাঁ, এক নাম্বারটা বা সিরিয়ালের এক নাম্বার। আচ্ছা, এই রিয়েক্টেন্স কোনটা? জেনারেটর রিঅ্যাকট্যান্স স্যার। হ্যাঁ, ভ্যালুটা বলো। xg1 নতুনটা স্যার জি স্যার বলো না। 0.15। হ্যাঁ, দেখো হলো 0.15। আমি একটা লিখে দিচ্ছি, বাকিগুলো তোমরা লিখবা। আচ্ছা, এরপরে কি ছিল আমাদের, বলো তো এখান থেকে গিয়ে? ট্রান্সফরমার স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে দিলে হবে কত? xt1। মনে আছে প্রথম ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সটা পার ইউনিট কত বলো? স্যার 0.06838। আচ্ছা, আমরা আগে ড্র করে ফেলি, পরে আমরা লিখবো, ওকে। জি স্যার। এরপরে কি আছে? স্যার এরপর আছে স্যার ওই লাইন। লাইন, ওকে, খুশি রিঅ্যাকট্যান্স। আচ্ছা, এরপরে কি আছে? স্যার এরপর ট্রান্সফরমার 2। ভেরি গুড। এরপর কি আছে? স্যার মোটর 1 মোটর 2 প্যারালাল স্যার। এটা প্যারালাল। প্যারালাল মানে কি? প্যারালাল মানে কি? দুইটা রাস্তা না, তুমি বাইক নিয়ে যাচ্ছ, দুইটা প্যারালাল পাথ, তার মানে কি দুই দিকে। যেমন তোমাকে বলি, সেই কাছাকাছি গেলে দেখবা দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে, একটা হচ্ছে চাঁদপুরের দিকে, হ্যাঁ, একটা ঢাকার দিকে, খেয়াল করছো? জি স্যার। আবার ঢাকার দিক দিয়ে ঢুকতে দেখবে একটা সিলেটের দিকে চলে গেছে, আর একটা ঢাকার দিকে। এগুলো হচ্ছে প্যারালাল পাথ, দুইটা আলাদা, যেগুলো দুই ভাগে ভাগ হয়ে যায় কারেন্ট যে পথে, এটা হচ্ছে প্যারালাল পাথ। যেমন একটা মোটর দুইটা, তাহলে দুইটা আলাদা রাস্তা করে দিলাম, তাহলে এটা এটা তাহলে কার রিঅ্যাকট্যান্স? মোটরের, তাই না? মোটর 1 এর। মোটর ওয়ানের। কিন্তু আমরা এক কাজ করি, এই মোটরের জন্য ছবিটা কেটে এরপরে এটা কিন্তু আমরা আরো সুন্দর করে আঁকতে পারতাম, এরকম না বসে। তুমি চাইলে আমি যেভাবে আঁকলাম এইভাবে আঁকতে পারো, কিন্তু এইভাবে আঁকতে পারো, দুটো আলাদা রাস্তা দেখে। ঠিক আছে, কিন্তু দেখো তো প্যারালাল। জি স্যার। এখানে কারেন্ট যদি আসে দুভাগে ভাগ করছে, তার মানে ঠিক আছে। এখানে একটা, আমরা কি কি করতেছি বলো তো? স্যার আমরা স্যার একটা অনলাইন ডায়াগ্রাম শো করতেছি স্যার। হ্যাঁ, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। পার ইউনিটের ডায়াগ্রাম ড্র করতেছি। হ্যাঁ, পার ইউনিট, ভেরি গুড, পার ইউনিট রিঅ্যাকট্যান্স। আচ্ছা, এখানে আমরা চাইলে এরকম করতে পারি, দেখো যার যেভাবে ভালো লাগে সেভাবে করে। গ্রাউন্ড শেষ তো ওইগুলো, তাই না? এখানে একটা গ্রাউন্ড দিয়ে দিতে পারি, ঠিক আছে? সব ঠিক আছে কিনা? জি স্যার। আর কিংবা কেউ যদি চাও এইভাবে সব একসাথে করে দিতে পারে, করে একটা গ্রাউন্ড দিয়ে দিতে পারে, একই কথা, তাই না? দেখো আমার সাথে একমত কিনা। এইবার আসো, যেহেতু লেখা যায়, তাহলে এটা হচ্ছে xt1, তাহলে এটা হচ্ছে x লাইন। কোথায় গেল xl? তারপর এটা হচ্ছে xt2, তারপরে এটা হচ্ছে m1, তাই না? x m1, তারপর এটা হচ্ছে x m2। এই দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। তারপরে xg তো লিখেই ফেলছে, হাতে লিখে ফেলছে এগুলা।
আচ্ছা এবার ভ্যালুগুলো বলো, xt1 এর ভ্যালু বলো। xt1 স্যার পয়েন্ট 0.0683। এটাও তো সেম তাই না? এই ছেলেরা ট্রান্সফরমার দুটোটারই সেম। আচ্ছা লাইন লাইন কত? তাহলে এই তো সবই তো হয়ে গেছে। এই এক্স m1 বলো না। ফাইভ ফাইভ 155 0। হ্যাঁ আর এটা বলো, এক্স আর কি বলো, 33 পিউ। হ্যাঁ কেউ যদি চাও পিউ লিখে দিও প্রত্যেকটার সাথে, হ্যাঁ আর না লিখলে সমস্যা নাই, কারণ আমরা তো আলটিমেটলি পারি বের করেছি তাই না? তাহলে আচ্ছা এখন ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামটা কি তুমি বুঝেছো? হুম এই কথা বলো না। জি স্যার। স্যার ট্রান্সফরমার স্যার দুইটা ওয়ালা কয়েল এটা দিলে কি সমস্যা হবে সিম্বলের মধ্যে? বুঝি নাই রে বলতে। হ্যাঁ স্যার আমরা স্যার দুইটা সিম্বল দিয়ে স্যার ট্রান্সফরমারকে স্যার প্রকাশ করি না স্যার? না 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 এই না 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 এটা কিন্তু রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম, বুঝছো? শুধু আমরা রিঅ্যাক্টেন্সটাই বসাবো, ওই ট্রান্সফরমার রিঅ্যাক্টেন্সটাই। আর এটা যে ট্রান্সফরমার এটা বোঝার জন্য লিখে দিব গায়ে, যেমন এক্সটি দিয়ে বোঝাচ্ছি, 1 দিয়ে প্রথম ট্রান্সফরমার, দ্বিতীয় ট্রান্সফরমার, বা তুমি যেই নামে লিখো। হ্যাঁ তুমি যদি লেখো এক্সটিআর, তুমি তোমার মতো করে যেভাবে তুমি খাতায় লিখবা, নোটেশন দিবা, ওভাবেই রিঅ্যাক্টেন্স ডায়াগ্রামে দিবা, ঠিক আছে? স্যার আমরা নোটেশন ইউজ করে ভালো। স্যার আমরা তো স্যার এই আমরা যে ইকুয়েশন গুলা করছি স্যার, এখানে তো স্যার এই পাওয়ার গুলা এমবিএ তে আর ভোল্টেজ গুলা কেভিএ তে স্যার। তো আমরা স্যার 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 6 এগুলা তো ইউজ করা করি নাই স্যার। না পার ইউনিটের ইয়েটাই তো হচ্ছে এখানে অ্যাডভান্টেজটা। ও স্যার আর মানে আরেকটা স্যার ব্যাপার কোনো হচ্ছে যে আমরা যে ইউনিট বসাইতে হয় না। না না হ্যাঁ, আর দেখো আমরা কিন্তু দুটো ইউনিটে ধরে একই ভ্যালুর রেশিও নিয়ে করছি, সেগুলো কিন্তু কেটে গেছে দেখো, এস বাই এস, ভি বাই ভি, ফাইনালি কিন্তু পিইউ আছে। হ্যাঁ সো এখানে কনফিউশনের কিছু নাই। ওকে জি স্যার। যদি এমন হতো S2 এক রেঞ্জে আছে, S1 আরেক রেঞ্জে, তখন ওটাকে একই রেঞ্জে নিয়ে আসতে হতো। ডেফিনিশন থেকে দেখে একই ধরনের রেশিও। হ্যাঁ ডেফিনিশনটা আবার খেয়াল করে দেখো। স্যার উপরে কাটা গেছে, উপরে নিচে। হ্যাঁ হ্যাঁ কাটা গেছে। আচ্ছা জি স্যার। আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম? আমরা পার ইউনিটে নিয়ে আসলাম, এখান থেকে তাহলে কি ডিডাকশন করলাম? আমরা একটা রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম পেলাম, এখান থেকে আর কি বের করা যাবে? প্রশ্ন আর কি থাকতে পারে আসলে? আচ্ছা ওই প্রশ্নটা আমি একটু ক্লোজ করে দিই, তারপর আবার ওইখানে আসি। পরীক্ষায় আরো কি ইনসুইং, আউটসুইং, বুদ্ধি, দুসরা থাকতে পারে, সেগুলো একটু বলে দিই। এই দেখছো আমরা তো এই পেজের চেয়েও সুন্দর রাখছি তাই না? আমাদেরটা মাশাআল্লাহ খারাপ না, দেখতে ভালো। কিন্তু পরীক্ষায় তোমরা এরকম কাউয়ার ঠ্যাং আসবে না। তোমরা, আমি জানি তোমরা অনেক সুন্দর আঁকো অনেকে। হ্যাঁ তাড়াহুড়ো করার দরকার নেই, স্কেল করে আঁকবা, ঠিক আছে? ওকে যে কথা বলছি, পরীক্ষায় অনেক সময় বলবো টোটাল রিঅ্যাক্টেন্স কত। আমাকে কি একজন বলো তো এখানে টোটাল রিঅ্যাক্টেন্স কত হবে? কে বলতে পারবা? স্যার ক্যালকুলেশন করে দেখি। হ্যাঁ এমনি মুখে মুখে বলি, দেখো ধরো এখানে যদি একটা কারেন্ট ফ্লো করে, এটা দেখো এখনো সেম থাকবে, সিরিজ কারেন্ট এই পুরোটার মধ্যে সেম। এখানে এসে শুধু দুই ভাগ হচ্ছে, তার মানে এই দুইটা প্যারালাল। তাহলে 0.5504 প্যারালাল উইথ 0.3304। তো এই প্যারালাল করার পর একটা আসবে ইকুইভ্যালেন্ট, তাই না? ওইটা এই সবগুলোর সাথে যোগ, তাই না? ঠিক আছে কি না? ইকুইভ্যালেন্ট আর কি স্যার, আমরা আর ইকুইভ্যালেন্ট যেভাবে বের করতাম সেরকম টাইপের তো মনে হয় হ্যাঁ 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 স্যার জাস্ট মহৎ যদি স্যার ইকুইভ্যালেন্ট করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ আমার ছবি কোথায় গেল? তো এই যে এক্স টোটাল আমি বলি যে পুরা লাইনে, ট্রান্সমিশন লাইনে ইকুয়াল ডিসটেন্স কত? সবসময় তাকাবো হচ্ছে সামনে থেকে, ক্যালকুলেশন করবে পেছনের দিক থেকে, এটা তো জানার থেকে পিসিতে পড়ে আসছে। এই দিক থেকে আমরা
হ্যাঁ, এখানে কাটা শুরু করলাম, দেখলাম যে অবস্থা, এই দুটো পেলাম। তাহলে আমরা এখানে লিখতে পারবো xm1। হ্যাঁ হ্যাঁ, ওই দুটো প্যারাল করছো, ভেরি গুড, ঠিক আছে। এইটা প্যারালাল, তারপর প্লাস বাকিগুলা, তাই না? x2 প্লাস x লাইন পুরো লেখা, আর লেখা যেতে না x লাইন প্লাস xt1 প্লাস xt1, তাই না? এই করে যা হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আর কি কি আসতে পারে? এখন আমি বললাম যে আমি ইন্ডিকেট করে দিলাম এই প্রান্তের ভোল্টেজ আপ টু দিস পয়েন্ট, ভোল্টেজ ইজ 1 per unit. What will be the current flowing through xn1? এখন আমি বললাম যে xn1 এর মধ্যে কি কারেন্ট ফ্লো করবে, বের করা যাবে? যাবে। তাহলে তুমি এই রিয়েকশন জানো, আমরা বললাম যে এই ব্রাঞ্চের অ্যাক্রসের ভোল্টেজটা 1 per unit আমি বললাম। হ্যাঁ, বললাম যে কারেন্ট কত, তুমি তো ভোল্টেজ জানো, প্যারালাল ব্রাঞ্চ দুইটার জন্য সমান, তাহলে 1 ডিভাইড বাই 0.5504, তাই না? জি স্যার। এভাবে নানা অংশের জন্য কারেন্ট লস ইত্যাদি বলা হতে পারে। স্যার কিংবা পুরো লাইনের মধ্যে 1 পার ইউনিটটা কি শুধু একটা ব্রাঞ্চের জন্য না পুরো সার্কিটের জন্য ভোল্টেজ? আমি এমনি বললাম আর কি, একটা অংশে বললাম যে এখানে 1 পার ইউনিট, প্রশ্নে লিখে দিলাম একটা ব্রাঞ্চের জন্য, পুরোটা না বলে, ঠিক আছে? জি স্যার। তাহলে ওভাবে বের করে, তার মানে এই রিয়েক্টেন্স ডায়াগ্রাম দিয়ে আমরা খুব সহজে বিভিন্ন অংশের ভোল্টেজ ড্রপ, কারেন্ট বা পাওয়ার ফ্লো বা লসটা বের করতে পারি, ঠিক আছে না? চলো আমরা আর সময় নষ্ট করবো না, মোটামুটি শেষ। আমরা আরেক পরের অঙ্ক যাই। এইবার কিন্তু আমি আর তোমাদেরকে এত ধরে ধরে পড়াই দিব না। আচ্ছা, দেখো তো এই অঙ্কটার মধ্যে পার্থক্যটা কোথায়? স্যার ভ্যালুগুলো চেঞ্জ। না এখানে একটা আগে ওহম দেখো, আছে ইয়াতে লাইনে স্যার একটা রেজিস্টিভ আছে। জি স্যার, একটা রেজিস্টার স্যার 30 প্লাস j80 ওমেগা স্যার, এটাতে চেঞ্জ আছে একটু। আচ্ছা, ভেরি গুড, মোটামুটি আগের মতো না? জি স্যার, বাকিগুলো মোটামুটি আগের মতো স্যার। আগের মতো না, একটা জায়গায় সুইং আছে। প্রথম প্রশ্ন করো যে আমরা কোনটাকে ধরবো। স্যার প্রথমটা তো স্যার j0.2, এরপর j0.1 দেওয়া আছে স্যার, এগুলা মনে প্রথমটা ছিল না। ধন্যবাদ। তোমাদের নজরে যা ধরা পড়ছে সেটাই বলছে, কিন্তু আমাদের নজরে কি ধরা পড়ে সেটা আমরা দেখবো। চলো আমাদের নজরে কি ধরা পড়ে। স্যার একটা জেনারেটর, এখানে 3টা জেনারেটর, আর ট্রান্সফরমার কয়টা? 1 2 3 4 5 6টা না? জি স্যার। 6টা ট্রান্সফরমার। আচ্ছা, লাইন কয়টা বলো তো? লাইনগুলো থেকে 2 ট্রান্সফরমার মাঝখানে, রাইট? জি স্যার। একটা এই যে এখানে 3টা স্যার। এখানে একটা আছে, হ্যাঁ এখানে একটা আছে, এখানে একটা আছে, 3টা লাইন পাইছি আমরা, কেবল লাইন। আচ্ছা, আর কি আছে? এই তো। তাহলে প্রথমত আমাদের না, এই যে 6 ট্রান্সফরমার। ট্রান্সমিশন লাইন কয়টা? 3টা স্যার। 3টা। এই যে টিআর দিয়ে লেখা কি ট্রান্সমিশন লাইনটা, তুমি শুধু লাইন লিখে দেখবা, মানে টোটাল আসলে কয়টা ভ্যালু বের করতে হবে আমাদের, সবগুলো যোগ করলে 12টা না? 12টা স্যার। আচ্ছা, এখন আমরা বরাবরে একই কথা বলেছি যে আমরা সবসময় জোন আকারে ভাগ করে ফেলবো, কারণ জোনের ভ্যালু অনুসারে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, এখানে সব জায়গায় দেখো ভোল্টেজ গুলো একই আছে, কোনো চেঞ্জ নাই, যে এক জায়গায় 15 আরেক জায়গায় 14 এরকম নাই, যার কারণে আসলে জোনের ভোল্টেজ চেঞ্জ হওয়ার কথা না, ঠিক আছে?
আচ্ছা, তারপর আমরা যেহেতু নিয়মকে ফলো করবো বলছি ভুল না হওয়ার জন্য, হ্যাঁ, যেমন এই একটা জোন, আচ্ছা এদিকে নিলাম, তাহলে এই যে জোনগুলো ভাগ করতেছি দেখো খেয়াল করে, তাহলে এইগুলো হচ্ছে হাই ভোল্টেজ জোন, তাই না? ওই যে লাইনগুলো হচ্ছে সোজা কথা হাই ভোল্টেজ জোন। তাহলে ঠিক আগের মতো করে আমরা শুরু করি, প্রথমে নাম্বারিং করবো 1 2 3, এবার 12টা নাম্বারিং করছো, ঠিক আছে? এখানে নাম্বার গুলো করা আছে দেখো 1 2 3, এই যে লাইনের জন্য 3 4 5, এই যে ট্রান্সফার 6 7 দেখছো, এই যে এখানে 7, এই যে 7, এই 7টা কোথায়? যে এই লাইনের জন্য 7, এই ট্রান্সফার 8, তারপর এর জন্য 9, এটা 10 11 12 শেষ। আচ্ছা, এবার আসতো আমরা ওই যে আগের সূত্র হাই ভোল্টেজ কেভি লো ভোল্টেজ কেভি বা লো ভোল্টেজ কেভি হাই ভোল্টেজ সূত্র দিয়ে বের করলাম, করার পর দেখো যে লো ভোল্টেজ 11 এ আছে, হাই ভোল্টেজ 66 এ আছে, ঠিক আছে? থাকে যে 11, ঠিক আছে? আর এখানে বেস ধরতে বলা হয়েছে জেনারেটর 1 কে, এই যে বেস 50 আর বেস কেভি হচ্ছে 11, ঠিক আছে? তাহলে আমাদের কিউ ভ্যালু আমরা জানি। এবার আসা যাক এই জোনের ক্ষেত্রে কি, যেটা বুঝছো, তাহলে লো ভোল্টেজ সাইড আমরা পেলাম কত? এই যে লো ভোল্টেজ জোনে কত পেয়েছি? 11, তাই না? 11 স্যার। আর এই হাই ভোল্টেজ সাইডে কত পেয়েছি? এই যে এটাও হাই ভোল্টেজ সাইড, এটাও হাই ভোল্টেজ সাইড, এটা হাই ভোল্টেজ 66 না? যে বেড়েছিল ওইটাই তো বাড়িছে দোনো ক্ষেত্রে স্যার। হ্যাঁ, ওইটাই বেড়েছে। এখন আসলে বললাম না, এটা আসলে সহজ অঙ্ক। এইবার তুমি বসায় একটা একটা করে এটাকে অপারেশন শুরু করে দাও। হ্যাঁ, x1, তাহলে আবারও নিউ ভ্যালু, নিউ এসবি যেটা 50 by 50, 11 by 11, হ্যাঁ, আর এখানে রিঅ্যাক্টেন্স আছে 0.14, এই যা আছে তাই। একটু xt2, হ্যাঁ, এবার x, হ্যাঁ x 1.5, 50 ডিভাইড বাই xt2, এখানে কত আছে? 30, এত, আচ্ছা 11। আচ্ছা, এখানে একটা জিনিস মজার ব্যাপার তোমাকে বলি, তুমি যখন রিটার্ন গুলো খেয়াল রাখবা, এটা ক্ষেত্রে একটা কেন এটা সহজ, দেখো বেশ কয়েকটা লাইন বা ট্রান্সফরমারের রেটিং একই রকম, খেয়াল করে দেখো। যেমন এই ট্রান্সফরমারের রেটিং কত? 30.15 না, তাই না? এই যে এই ট্রান্সফরমার, এইটারও কিন্তু সেম ভ্যালু, আবার এইটা 30.15, এটারও 30.15, এইটার রেটিং যা, এটার রেটিং যা, এই জন্য হ্যাঁ, এই যে দেখো 15 এমপিএ, 15 এমপিএ, এই যে 15 এমপিএ। তুমি করবা কি, আচ্ছা এই যে এই ট্রান্সফরমারের যে রেটিংটা, আর এই ট্রান্সফরমারের যে রেটিং, দুইটা রেটিং সেম, বুঝাতে পেরেছি? জি স্যার। আবার এইটার রেটিং এই যে 30, এটা সেম, তার মানে এই চারটা ট্রান্সফরমারের রেটিং কি সেম না? জি স্যার। যদি চারটা সেম হয়, তুমি বের করবে কয়টা ভ্যালু? স্যার একটা হইলে তো একটা হইলেই তো হইছে। তুমি লিখবে xt1 সমান, এই অপারেশনটা দেখায় লিখবা ইকুয়ালস টু x ট্রান্সফরমার 2, x ট্রান্সফরমার 3, x ট্রান্সফরমার, বের হয়ে গেল। প্রত্যেকটা আলাদা করে দেখানো দরকার নেই, এটা সহজ করে দিলাম। এভাবে প্রত্যেকটা করে ফাইনালি বুঝা গেছে? স্যার এখানে স্যার ওই লাইনের ক্যালকুলেশনটা একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, কেন লাইনেরটা? আচ্ছা 120, এই লাইনটার কথা আসো। 120 যদি হয় না, তোমরা এটার মতো করে করবা না, এটা হয় না, এখানে ভুলভাল দিচ্ছে। তুমি এখানে এই লাইনের 120 আছে তো, কিন্তু এটা ভোল্টেজ কোথায়? হ্যাঁ, এইভাবে না, এইভাবে করবা না। আমাদের নিয়ম কি, এক্স ট্রান্সমিশন লাইন সমান 120 হবে, তাই না? 120 ইনটু এসবি বাই বি স্কয়ার। হ্যাঁ, এস কত? 50, আর ভিভি কত? 66 স্কয়ার। ওকে, জি স্যার। ঠিক হয়ে গেছে।
তাহলে এভাবে সবগুলো করে ফেলবো। আচ্ছা, বাকি আমার মনে হয় এগুলো তোমার প্র্যাকটিস করো। হ্যাঁ, যদি আটকে যাও তাহলে আমি করে দেবো, আর আটকে না গেলে তো জাস্ট ওকে। আচ্ছা, এখানে একটু পার্থক্য আছে দেখো। হ্যাঁ, এই পার্থক্যটা হচ্ছে এটাই বলতেছি যে যে কোন যে এই যে এটা এই যে এই যেটা এটা বলতেছো, এই যে অর্ধেক কথা বলে আর কথা বলে না, দেখো না। এই ছেলে বলো না কথা। হ্যালো। জি স্যার, জি স্যার। স্যার আমি মোবাইলে আরেকজনের সাথে কথা বলছি। আচ্ছা, না এখানে যেটা বলছি এই যে তো থাকবে, আমরা যে দেই নাই আর কি, রিয়েক্টার্স বলতেই তো যে, হ্যাঁ আমরা দেই নাই আর কি। হ্যাঁ, না দিলে এখানে আছে, এখানে দেখাইছে আর কি, কোনো সমস্যা নেই। তাহলে স্যার আমরা স্যার আগের নিয়মটা দিয়ে করবো স্যার, এখানে যেটা আছে এটা করে হ্যাঁ দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতেছি আর কি, আগের মতো করে ওইখানে শুধু পার্থক্য একটা জায়গায়, এখানে একটা রেজিস্টিভ লোড আছে, রেজিস্টিভ, এই যে দেখো রেজিস্টিভ লোড। আর রেজিস্টিভ লোডের ক্ষেত্রে তো নিয়ম একটাই, এর জি স্যার, ইম্পিডেন্স হোক আমরা আর তো গ্যাস রেজিস্ট্যান্স। দিয়ে করি মূলত ম্যাথটা হ্যাঁ এখানে। হ্যাঁ, এই যে আর 132 বার দেখছো, এই জায়গাটাই শুধু চেঞ্জ হবে না, তো বাকি সবে ঠিক আছে, তাই না? হুম। জি স্যার। আর রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ কত হবে, ওই যে আমরা তো জোনের যে ভোল্টেজ বের করবো না, সেখান থেকে তো আমরা পেয়ে যাবো, তাই না? জোনের জি স্যার। ভোল্টেজটা হচ্ছে আমাদের, এইটাও পারবো আশা করি, প্র্যাকটিসের দরকার। এখানে একটু মনে হচ্ছে যে তোমার কাছে একটু ডিফারেন্ট, চলো ডিফারেন্ট সমস্যা নাই। এখানে একটা জেনারেটর আছে, দেখো তো কোনো ডেল ওয়াই মার প্যাচ আছে কিনা, সিঙ্গেল ফেজ। হ্যাঁ, এখানে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। তাহলে কানেকশনটা কি? ওয়াই ওয়াই। তাহলে ওয়াই ওয়াই যদি থাকে উভয় ক্ষেত্রে আমাদের √3 দিয়ে গুণ করতে সরি হবে। √3 দিয়ে গুণ করতে উভয় দিকে। জি স্যার। আবার বলি, যদি ডেল ডেল থাকতো, কোনো গুণ লাগতো না স্যার। হ্যাঁ কোনো গুণ লাগতো না। এই মাথায় নেই, বাকিরা একজন কথা বলছে, বাকিরাও বুঝে রাখো, ঠিক আছে? সো যখন থ্রি ফেজে ভ্যালু থাকবে আমরা ডেল ওয়াই এর খেয়াল না করলেও সমস্যা নাই, কিন্তু সিঙ্গেল ফেজ কথা থাকলে তোমাকে অবশ্যই ডেল ওয়াই এর খেয়াল রাখতে হবে। এজন্য সবসময় প্র্যাকটিসে রাখাই উচিত। আমরা যখন সার্কিটটা এঁকে, হ্যাঁ, ভ্যালুগুলা লিখবো গায়ের উপরে, এবং অলওয়েজ ভ্যালুগুলা গায়ে লিখে ফেলবা। আমি একটা বই থেকে দেখাবো, ওই বইয়ে কোনো ভ্যালু গায়ে লেখা নাই, সব লিখে দেওয়া আছে। তো লিখে দেওয়া থাকলেও তুমি ওখান থেকে দেখে দেখে ছবিটাকে গায়ে লিখে ফেলবা, যাতে ওখান থেকে দেখে আচ্ছা, নিজের মতন করে সার্কিট আঁকতে হবে। সার্কিট ড্র করতে যাতে ভুল না হয়, ঠিক আছে? অঙ্ক তো আমার এত কঠিন কিছু না। আমরা যদি জোনাকার ভোল্টেজটাকে, ভোল্টেজ যদি কনফিউশন, ভোল্টেজ বের করে ফেলে ওই ভোল্টেজ ইউজ করবো, সমস্যা কি, তাই না? আর ভুল হবে না। আচ্ছা, এখানে দেখো সার্কিটটা, এই যে ট্রান্সফরমার, এখানে একটা জোন, এরপর এখানে এসে এখানে আরেকটা কানেকশন চলে গেছে এদিকে, এদিক থেকে আরেকটা, এটা কিন্তু ট্রান্সফরমার না, এখান থেকে একটা ট্যাপিং কানেকশন দেওয়া হয়েছে, দিয়ে ধরো কোন একটা এলাকায় দিয়ে দিল আর কি। লাইন নিচ্ছে স্যার, ওই আমরা না না, এই লাইন না, এই লাইন দিছে, দেখো কিভাবে বুঝছি, ওই যে ওইটাও জেনারেটর। ধরো এটা হচ্ছে কাপ্তাই, হ্যাঁ কাপ্তাই জেনারেটর, এটা ট্রান্সমিশন লাইনে আসলো, আইসা দিচ্ছে, কিন্তু মাঝখানে ধরো ওই এসএলএম গ্রুপের পাওয়ার প্ল্যান্টটা চালু হয়ে গেছে, এটা মাঝখান দিয়ে এটা কানেকশন দিয়ে দিচ্ছে, কথা বোঝা গেছে? বাঁশখালীতে কানেকশন, বাঁশখালীর ওই কানেকশনটা দিয়ে দিচ্ছে, দিয়ে সে লাইনে সাপ্লাই দিচ্ছে লোডের জন্য, এটা এরকম একটা মাঝখানে কানেকশন অ্যাড করে দিচ্ছে। আচ্ছা, তারপরে এটা গেল। সো তার মানে আমাদের এইটা আবার হাই ভোল্টেজ লাইন, তাই না? জি স্যার। তাহলে এখানে একটা ওই যে ইম্পিডেন্স দেওয়া আছে দেখো 132 ওহম। তাহলে এখানে লাইনটা দুই ভাগে ভাগ হওয়া, এদিকে একটা আর এদিকে 110। তাহলে আমরা দুটা আলাদা লাইনের জন্য ভ্যালু বের করতে হবে, তাই না? জি স্যার, এখান থেকে যেহেতু ভাগ দিয়েছি। 132 এর জন্য, ওই যে এই জোনের জন্য মনে হয় সোফার, এটা আবার সংক্ষিপ্ত
করে দিছে না, আমরা এখানে আমাদের একটা জিনিস আছে স্যার 3x1 পে ট্রান্সফরমার। হ্যাঁ হ্যাঁ, এটা তো বললামই, এটাও ঠিক করে নিবা, ওই যে সিঙ্গেল ফেজটাও ঠিক করে নিবা। এটা কানেকশন ওয়াই ওয়াই, তো এটা 6.9 কে √3 দিয়ে গুণ করবা, 69 কে 3 দিয়ে গুণ করবা, ঠিক আছে? ওর বাকি সব কাজ করবা, জোনের ভোল্টেজ বের করবা, ওর বাকি কাজ করে ঠিক আগের নিয়মেই আমরা কি করতে থাকবো। আচ্ছা, এখানে ট্রান্সমিশন লাইনের জন্য এই ছেলেরা দেখো, ট্রান্সমিশন লাইন ভোল্টেজ কিন্তু আলাদা করে বের করছে। যে এবি, এটাকে তুমি যদি এক ভাগ করো, যে এটাকে এবি, এখানে এক ভাগ হয়ে গেছে, এখানে একটা ভাগ হয়ে গেছে। আচ্ছা, এবিটাকে তারা কিভাবে ভাগ করে নিচ্ছে দেখো তো, দেখছো এই দুইটার জন্য। হ্যাঁ আলাদা আলাদা ইকুয়েশন। হ্যাঁ, বেসটাকে বের করে নিছে, কারণ আমাদের এখানে মেন হচ্ছে ভোল্টেজটা, তাই না? ওই ভোল্টেজ দিয়ে পরে বের করছে, এগুলো করবা। তাহলে এইটা তো আমাদের রিজিয়ন বাইর করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করা লাগবে তো, করা লাগবে। তাহলে মোটামুটি এগুলা কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে ছেলেরা? জি স্যার। আশা করে। জি স্যার। আচ্ছা, এবার যেহেতু আরেকটু সমস্যা আমরা বই থেকে দেখি, হ্যাঁ বই থেকে দেখলে আমাদের জন্য যেগুলা সহজ হয়ে যাবে। কিন্তু বইয়ের অঙ্কগুলো তুমি যদি বইয়ের মতো করে বোঝো ভালো কথা, কিন্তু আমি বলবো যে একটা নিয়মে সব জায়গায় করবা, তাহলে কোথাও তোমার আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন এই যে দেখো, এটা কিন্তু একটা আংশিক প্রবলেম, ঠিক আছে? তো এটা পারবা, এটা কিছুই না। আচ্ছা, তুমি বললে আমি পড়াই দিতে পারি। ওই যে দুইটা জেনারেটর প্যারালাল অপারেশন আছে, ভ্যালুগুলো দেয়া আছে, এই রেটিং গুলো আছে না, এই যে রেটিং গুলা, এগুলো কোথায় লিখবা? ওখানে স্যার হ্যাঁ, গায়ে লিখে দিবা। সার্কিটের গায়ে লিখে দিলে হবে স্যার। হ্যাঁ, এই যে গায়ে লিখলে সুবিধা, ভুল হবে না, ঠিক আছে না? এই যে এটা আবার এই ভ্যালুগুলো এখানে লিখবা। অঙ্কটা একদম সোজা, তো এর জন্য করতে চাই না, তাহলে হচ্ছে বড় করছে। এখন রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম বের করো। এখানে 33 এখানে বলছে এজিউম এস বেসেস 25 এবং এন্ড 60, দুইটা বেস সে ধরতে বলছে। আমরা তো একটা বলে, এখানে দুইটা। তো প্রথমে এটার জন্য হিসাব করবা, একটা ধরো 60 MVA নাই, ক্যালকুলেট দা থ্রো ইম্পিডেন্স ইন দা, এটা তোমার কনফিউশন ক্রিয়েট করবে। বলতেছে যে 25 এবং 60 কে বেস ধরে হিসেব করো, আর বেস ভোল্টেজের কথা বলা নাই। তাহলে বেস ভোল্টেজ না বলে সমস্যা না, সব জায়গায় 11, তো 11 ধরে নিলাম, বুঝা গেছে? বুঝছো? জি স্যার। হ্যাঁ, আর প্রথম বেস কেভিএ কত, সরি এমভিএ কত? 25। একবার 25 এর জন্য হিসাব করবা। হ্যাঁ, সব 25, মানে কনসিডারিং 25। হ্যাঁ, না না, প্রথমে যা যা আছে সবগুলো একবার 25 দিয়ে করবা, আর একবার 60 দিয়ে, দুইবার করতে বলছে। ওরা এক একটার জন্য এক এক রকম বের করছে, দরকার নাই তো। তুমি 25 ধরে ট্রান্সফরমার যেটা 1 2 বের করবা, ট্রান্সফরমার বের করে ফেলা। এবার 60 ধরে যেটা 1 2 বের করলা, ট্রান্সফরমার। আর ডাবল দিয়ে বোঝাচ্ছে সাপ্লাস রিঅ্যাক্ট্যান্স, ওরা ইয়া লেখে নাই আর কি, সমস্যা নেই, তুমি বুঝলে হবে যে এটা 2 ভ্যালু। ওকে, আচ্ছা, এটা কিছুই না হামরি। এগুলা স্যার চাকরি পরীক্ষাতে আসে মাত্র। না, এত সহজ কিছু দিন না তো। না স্যার, ওই একটা জিনিসের বাইর করতে বলে এরকম। আচ্ছা পাওয়ার সিস্টেমের উপর স্যার অনেক কোশ্চেন আসে। আচ্ছা, এই যে এখানে এই এক্সাম্পল 8.7, এই অঙ্কটা আমরা করেছি, দেখো, ঠিক আছে? দেখো, এখানে ট্রান্সমিশন লাইনে 210 ভোল্ট, এখানে আবার 220, তার মানে মিসম্যাচ। অবশ্যই তোমাকে জোন বের করতে হবে, করাই লাগবে, কারণ ভোল্টেজের ভেরিয়েশন আছে, তাই না? বুঝছো কি না? জি স্যার। হাই ভোল্টেজ, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লো ভোল্টেজ সাইডের বেস, এটা হাই ভোল্টেজ সাইড, এই অংশের বেস বের করতে হবে। ট্রান্সমিশন লাইনের পারিমিটার, ঠিক আছে? দেখো, এখানে কিন্তু আমার মতো করে করা নাই, তো তোমার কাজ হচ্ছে আমাদের শীটের মতো করে করা। ওকে, ওকে কি না? শীটে দেওয়া আছে। এখানে কিছু উল্লেখযোগ্য কিছু আছে কিনা একটু দেখি প্রশ্নের মধ্যে। আর তো কিছু দেয়া নাই। সিস্টেম কারেন্ট দেয়া আছে নাই?
ডিটারমাইন দা জেনারেটর ভোল্টেজ বের করতে বলা হয়েছে আমাদের, যে মানে ভিজির ভোল্টেজ কত হবে ড্রপ টপ সহ ক্যালকুলেট করলে। আবার কিছু এজিউম করতে বলা হয় না, লেট এস বি ইকুয়াল টু 100, এটা ধরে নিছে আর কি। আমি বললাম না যদি কখনো না দেয়া থাকে ধরে নিতে হবে। তবে পরীক্ষা আমি নর্মালি বলে দেই যে হ্যাঁ 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 ধরতে পারো, যদি না দেয়া থাকে ধরতে পারো। তো এরা এখানে 100 ধরে নিছে, এটাকে 15 ধরে নিছে আর কি, ঠিক আছে। আচ্ছা, সেখান থেকে একটা জিনিস তারা বের করেছে, যেহেতু সবকিছু পেয়ে গেছে পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স, দ্য সিস্টেম কারেন্ট ইন পার ইউনিট ভিপিইউ। আচ্ছা, ভিপিইউ কিভাবে বের করছে বলো তো, এই জায়গাটা বুঝছো কিনা দেখো। ভিপিইউটা কিভাবে করছে বলো তো? না না, actually divided by base বি value। অ্যাকচুয়াল বাই বি বেস। হ্যাঁ, বেস গুলো। এখন বেসটা কোত্থেকে আসবে জানো? সেটা হচ্ছে তুমি এই যে জোনের জন্য ভাগ করবা না। আচ্ছা, জোন ভ্যালুটা বের করে নিবা, দেখবা যে কত আছে। এইটাই সোফার 200 বের হবে, এই যে 210 ডিভাইড বাই সেকেন্ডারি ভোল্টেজ 220 না, তো ওখান থেকে পার ইউনিটটা জাস্ট বের করে নিছে। ওকে, এটাকে তুমি আলাদা করে বের করে নিতে পারো, 210 ডিভাইড বাই, আর বেস ইকুয়াল টু অ্যাকচুয়াল। হ্যাঁ এই যে, তখন মানে ভোল্টেজ পেয়ে যাবা। তো এটা তোমার যদি এই পার ইউনিট জানা থাকে, হ্যাঁ আর পার ইউনিট আছে, তাহলে তুমি কারেন্টটা পেয়ে যাবে এত পার ইউনিট। এই আর কি, এখানে অতিরিক্ত এই জায়গাটা করছে কারেন্টটা। যদি বলে এবার যদি বলে টোটাল ড্রপ করতে পারবা না, তোমার কাছে কারেন্ট আছে, ড্রপ পাওয়া যাবে, তো পুরো রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম বের করবে না এটা? জি স্যার, যোগ করে স্যার। হ্যাঁ বের করবে, তাহলে জেনারেটর ভোল্টেজটাও তুমি পেয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তাহলে যোগ করলে ভোল্টেজ ড্রপ, আর ভোল্টেজ ড্রপটা যা ভোল্টেজ আছে তার সাথে যোগ করলেই পেয়ে যাবে, তাই না? অ্যাকচুয়াল জেনারেটর ভোল্টেজ ভিজ ইকুয়ালস টু, আর ইউনিট স্যার অ্যাকচুয়ালি যাবে। হ্যাঁ তাহলে ওই পার ইউনিট দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে। আর টার্মিনাল ভোল্টেজ পার ফেজের জন্য √3 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। তো ওই যে বললাম না, অনেক সময় লেখা থাকে, অনেক সময় ও এটা লিখেও দিছে দেখো, ঠিক আছে, যে লিখেও দিছে এত কথা, আবার গায়েও লিখে দিছে। দরকার নাই তো, এটা দরকারে নাই। পরীক্ষা হলে দেবো না, আমি এই ছবি দিয়ে দিব। আমরা স্যার কম বুঝি তো, আমাদেরকে একদম ভালো করে বুঝাই দিন। হ্যাঁ, প্রথম অঙ্ক তো এটা হচ্ছে এই বইয়ের পূর্ণাঙ্গ অঙ্ক। এখন এই অঙ্কটা আমরা করলাম, এই করছি কিনা বলো না? জি স্যার। এই দেখো ওরাও জোন করছে তো, তা প্রথম দিকে কেন জোন করলো না আমাকে বলো? এই যে দেখছো জোন আকারে বের করে রাখছে কিন্তু, এই দেখছো কিনা? জি স্যার। Yes, sir. তখন কিন্তু তোমাকে জোনের ভোল্টেজ ইউজ করতে হবে। আচ্ছা, এবার একটা ফ্যাক্ট বলি তোমাকে, ফ্যাক্ট যে 180 আমি পাশে লিখে দিছি কিন্তু। ফ্যাক্ট কি, এই যে আসলে আমরা যে সূত্রগুলো লিখলাম, হাই ভোল্টেজ সাইডের বেস, তারপরে হাই টেনশন ডিভাইড বাই লো টেনশন, এটা তো আসলে কিছু না। বলো তো হাই টেনশন বাই লো টেনশন মানে কি বলো তো? ট্রান্সরেশিও না, ট্রান্সফরমার জি স্যার, ট্রান্সফরমার রেশিও দিয়ে গুণ করছি। এটা আমাদের কি বানানো সূত্র না তো? এই রেশিওর কারণেই তো, মানে সোজা কথা, ট্রান্সফরমারের রেশিওর কারণে ভোল্টেজ কি পরিমাণ চেঞ্জ হচ্ছে জোন গুলাতে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি বের করতেছি। এই যা আসলে নতুন কিছু না তো। এই যে দেখো আমি এখানে লিখছি বেজ ইন লো ভোল্টেজ সাইড বা লো ভোল্টেজ জোন, আর কি সব এখানে লেখা আছে, ঠিক আছে। ওরা অনেক কিচ্ছা কাহিনী লিখছে, এগুলো কিচ্ছু লিখবা না, আমি তোমার শিখে দিছি না নিয়ম। হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু এটাকে আমাদের মতো করে করে রেজাল্টটাকে মিলাবা। এই যে এটা তো আমরা করলামই, উদয় দুনিয়াটারে এক করে ফেলছি। তো হ্যাঁ, এখানেও ইয়া বের করছে এরা, পার ইউনিট অ্যাকচুয়াল ইনপুট, বক্কর চক্র কে কি করছে, মোটর করে এগুলা দেখবা করে। তারপর টোটাল ভোল্টেজ বের করছে না, পাওয়ার বের করছে। তোমার কাছে আই আছে, ভি আছে, তুমি তো কত কিছু বের করবা, তাই না? স্যার ম্যাথ সলিউশনে স্যার ইয়াটা শীটটা মনে হয় আমাদেরকে দেন না স্যার। হ্যাঁ দিয়ে দিবে। আচ্ছা আমি দেখা দিচ্ছি, এগুলা কি টেনে যাচ্ছে কেন বুঝতে পেরেছো? এগুলো আমাদের করা আছে, তাই না? হ্যাঁ স্যার শীটটা একটু দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে। এই এখানে পারফেক্ট লেগ দিয়েছে, লেগ। স্যার শীট দেখার পরে এগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। না না, তুমি প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে, করে আমাকে আগামী দিন ফিডব্যাক দিও, ঠিক আছে না? ওকে জি স্যার। তাহলে আজকে কি আমরা এখানে রাখবো? আজকে এখানে শেষ করি, স্যার। তাহলে স্যার আল্লাহ হাফেজ। অ্যাটেন্ডেন্সের ওই ইয়াটা স্যার একটু ওপেন করলে স্যার অ্যাটেন্ডেন্সটা দিতে পারতাম স্যার। তুমি একদম, হ্যাঁ আমি কি লিভ করবো নাকি তোমাদের? আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি একটু রেস্ট নিয়েই তোমাদের আগে হ্যাঁ তাহলে আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।